আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আপনাদের ছিচল্লিশতম বিসিএস পিলি ফুল কোর্স আন্তর্জাতিক বিষয়াবলী লেকচার 3-তে স্বাগতম সবাইকে। তো ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আপনাদের আজকের ক্লাসটা স্টার্ট হবে 7টা বেজে 6 মিনিটে। তো আপনারা যারা জয়েন দিয়ে আছেন একটু অপেক্ষা করেন, আমরা ইনশাল্লাহ হচ্ছে 7টা 6-এ স্টার্ট করে ফেলবো ক্লাসটা।
আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগত আজকের ক্লাসে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স লেকচার 3। আশা করি স্লাইড ক্লিয়ার আছে এবং আমার ভয়েসটাও লাউড অ্যান্ড ক্লিয়ার আছে। থাকলে একটু চ্যাট বক্সে ওয়াই লিখে রেসপন্স করেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন তো মাগরিবের নামাজ হয়ে যায় অনেক আগে, ইনফ্যাক্ট এশার নামাজের টাইমও হয়ে আসতেছে। তো আপনারা 7টায় ক্লাস টাইম বার জয়েন করতে করতে বাট স্টিল দ্য পার্টিসিপেন্টস আর জয়েনিং। তো এই কারণে হচ্ছে আমি একটু ডিলে করি 5 মিনিট, কিন্তু কথা হচ্ছে যেহেতু সন্ধ্যা হয়ে যায় অনেক আগে, নেক্সট দিন থেকে 7টাতেই স্টার্ট করার চেষ্টা করব আমরা। ঠিক আছে, একটু টাইমলি জয়েন করেন তাহলে ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। তো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর আজকে থার্ড লেকচার, এর আগে দুটো লেকচার হয়ে গেছে। তো দুটো লেকচার আমরা বৈশ্বিক ইতিহাস সেই টাইপের কিছু জিনিসপত্র দেখেছি, উপমহাদেশ এবং মহাদেশ পরিচিতি। তো অনেক ইনফরমেশন ছিল, অনেক কিছু, মানে চোখ কান বন্ধ করে মুখস্থ করা টাইপের ব্যাপার। তো আজকেও তার থেকে খুব একটা ব্যতিক্রম না, কিন্তু আজকের একটা ব্যতিক্রম হচ্ছে আজকে চোখ কান বন্ধ করে মুখস্থ করার দরকার নাই, আজকে তো চোখ কান সবকিছু খোলা রাখতে হবে। অর্থাৎ আপনাকে দেখে দেখে বুঝে বুঝে তারপর মুখস্থ করতে হবে, তাহলে জিনিসগুলো একটু ইজিলি অ্যাবজর্ব করতে পারবেন। আর যদি একদম শুধু গদবাঁধা নিয়মে মেমোরাইজ করা, যেটাকে বোঝায় যে শুধু মেমোরাইজ করে রেখে দিলাম 2 দিন পর ভুলে গেলাম, এরকম ভাবে পড়লে এই অংশটা খুব একটা কাজে লাগাতে পারবেন না। তো কেন বলছি এই কথা, কারণ হচ্ছে আজকের টপিকটা হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশন, অর্থাৎ ভৌগোলিক পরিচিতি। তো জিওগ্রাফিক্যাল লোকেশনটা বলতেই বোঝানো হয় একটা জিনিস কোথায় অবস্থিত, তার আশেপাশে কি আছে, সারাউন্ডিংস গুলো সম্পর্কে একটু আইডিয়া নেওয়া। তো এই সারাউন্ডিং সম্পর্কে আইডিয়া নেওয়ার মধ্যে আমাদের কয়েকটা টপিক আছে, জাস্ট কয়েকটা বললে ভুল হবে, বেশ কয়েকটা টপিক আছে। যেমন টপিকের নামগুলো যদি আমরা একটু একবার চোখ বুলিয়ে যাই, পুরাতন নাম, নতুন নাম, মানে একটা জিনিসের পুরোনো নাম ছিল সেটাকে পরিবর্তন করে নিউ নেম দেওয়া হয়েছে। অনেকগুলা দেশ, স্থান, এরকম নাম দেওয়া হয়। ঠিক আছে, আপনারা এটা বাংলাদেশ অ্যাফেয়ার্সও হয়তো পড়ে থাকবেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গার নাম, পূর্ণ নাম একরকম ছিল পুরোনো নামগুলো, বর্তমানে আবার নতুন নাম দেওয়া হয়েছে। ইভেন ঢাকারও বিভিন্ন জায়গার নাম আগে একরকম ছিল, এখন আবার চেঞ্জ করা হয়েছে। এবার আছে হচ্ছে কিছু ভৌগোলিক উপনাম, মানে বিভিন্ন জিওগ্রাফিক্যাল লোকেশন অবস্থিত দেশ বা স্থানগুলোকে তাদের অবস্থানের উপর ডিপেন্ড করে স্পেশাল নাম দেওয়া হয়। ঠিক আছে, এরপর আমাদের শুধু মহাদেশ পড়লে তো হবে না, আমাদের মহাসাগর আছে, সাগর আছে, উপসাগর আছে। তো সেগুলো সম্পর্কে একটু আইডিয়া নিব। তো এটাও আজকের টপিকে আছে। তো সাগর, মহাসাগর, উপসাগর যেহেতু থাকবে, তার তীরে নিশ্চয়ই কোনো না কোনো শহর, বন্দর এগুলো থাকবে। তো এই জন্য আমরা একটু সমুদ্র বন্দরও দেখবো। সমুদ্র বন্দর থেকে যদি আমি কোনো দেশের মধ্যে ঢুকার চেষ্টা করি বা প্রবেশ করি, তাহলে আমরা বিভিন্ন ছোট ছোট নদী, নালা, খাল, বিল এগুলো পাবো। বাংলাদেশের কথা যদি বলি, তো বিশ্বের বিভিন্ন দেশে তার ব্যতিক্রম না, তো আমরা এখানেও নদী, নদী তীরবর্তী শহর এগুলো পাবো। তো এগুলো গেল হচ্ছে ভিতরের ব্যাপার। এরপরে বিভিন্ন খাল আছে, বিশ্বে বিভিন্ন চ্যানেল আছে। তো সমুদ্রের মধ্যে ছোট ছোট কিছু দ্বীপ, উপদ্বীপ আছে, যেগুলোর মধ্যে আবার কিছু বিরোধ আছে। বিভিন্ন জলপ্রপাত থাকছে, বিভিন্ন স্থানের বিখ্যাত স্থানের নাম যেগুলোকে স্কয়ার বলা হয়, এগুলো আমরা দেখব। আর বিভিন্ন সীমারেখা দেখব এবং প্রণালী। সীমারেখা ও প্রণালী কথাটা লাস্টে বলছি, কারণ যদিও খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই দুইটা মনে রাখাটা আসলে একটু কঠিন হয়ে যায়। স্পেশালি যদি প্রণালীর কথা বলি, এটা একটু মানে মনে রাখতে কষ্ট হয়। আমি ইন জেনারেল আমি নিজেও ফেস করেছি এই প্রবলেমটা আমি যখন পড়তাম। তো আপনারাও ফেস করবেন, এটা জানা কথা। মানে কেউ যদি বলে যে না ভাই প্রণালী পানির মতো সহজ, আপনি পড়ে ফেলবেন, শেষ হয়ে যাবে, শেষ, এটা বলা যাচ্ছে না। ঠিক আছে, এটা একটু কঠিন, মনে রাখতে হয় এবং চর্চা করতে হয়, চর্চা না করলে কখনো পসিবল না। তো যেহেতু আজকের টপিকটা হচ্ছে সম্পূর্ণ জিওগ্রাফিক্যাল লোকেশন নিয়ে, সো খুব ভালো হয় যদি আপনাদের হাতে একটা ম্যাপ থাকে। সো আজকের ক্লাসের জন্য ম্যাপ খুবই জরুরি। আমি যদিও ম্যাপ দেখিয়ে দেখিয়ে পড়াবো, বাট স্টিল আপনাদের হাতে ম্যাপ থাকলে আপনারা নিজেরাও একটু খুঁজে খুঁজে বের করলেন, সেটা আর একটু ভালো হয়। ঠিক আছে, তো আশা করি সবার কাছে ম্যাপ আছে, ম্যাপ নিয়েই বসেন, সেটা বেটার হবে। আর আমি তো বলেইছি এর আগে ক্লাসে যে আপনার পড়ার টেবিলের সামনে একটা ম্যাপ থাকলে আরো ভালো হয়, তাহলে ওরা দেখে দেখে মাঝে মধ্যে আপনি চর্চা করতে পারবেন। হয়তো একটু অন্য কিছু পড়ছেন, বাংলা পড়ছেন, ইংরেজি পড়ছেন, বা বিজ্ঞান পড়ছেন, বা ম্যাথ করছেন, তার মাঝে হুট করে একটু টায়ার্ড লাগলো, একটু চেয়ারে হেলান দিয়ে সামনে তাকালেও যেন ম্যাপটা দেখতে পান। তো ম্যাপ দেখলেও অ্যাটলিস্ট 2-3টা দেশ বা 2-3টা জায়গার নাম কিন্তু আপনার চোখে পড়বে। তো ওই যে ক্ষণিকের জন্য হলো চোখে পড়া, এই চোখে পড়াটাও কিন্তু আপনার রিভিশনের মতো কাজ করবে। সেই জন্য বলছি, আপনাদের যে ম্যাপের বই দেওয়া হয়েছে সে তো ভালো কথা, বাট স্টিল একটা ভালো ম্যাপ আপনারা হচ্ছে পড়ার টেবিলের উপরে লাগিয়ে রাখলে বেটার হয়। এটা বোধ বাংলা এবং বাংলাদেশ এবং আন্তর্জাতিকের, অর্থাৎ বিশ্বের দুইটাই।
ঠিক আছে, এটা একটা ছোটখাটো হিন্টস, এটা হচ্ছে আপনার মানে দেখতে দেখতে মনে রাখা। আজকে মানে এটা এরকম না যে আমি জাস্ট মুখস্থ করব ওয়ান বাই ওয়ান, এরকম না করে জাস্ট আমি দেখতে থাকবো বিভিন্ন সময়, আজকে দেখলাম, কালকে দেখলাম, পরশু দেখলাম, এরকম 1 মাস আপনি দেখেন না প্রায় অল্প অল্প করে, দেখবেন যে পুরো বিশ্বটার একটা আপনার কি বলে এটাকে, যে অবস্থানটা, আপেক্ষিক অবস্থানটা আপনার মনে থাকবে, যে কোনটার পাশে কোনটা বা কোনটার পরে কোনটা। ঠিক আছে। আচ্ছা, তো আমরা শুরু করে দেই। আম, বেশ কিছু এমসিকিউ ভিত্তিক প্রশ্ন আজকে, এবং আজকের জন্য রেফারেন্স বই যদি বলি, আমার এই স্লাইডটাই রেফারেন্স বই, মোর দ্যান এনাফ। এর বাইরে কোনো আসলে দরকার হবে না। আর এরপর যদি পড়তে চান ভাই, আমাদের প্রিপারেশন বুকটা দেখতে পারেন। আর আম, আমার মনে হয় না দরকার আছে আর কিছু। ঠিক আছে, এইটাই এনাফ। আর যদি বলি যে আপনার কিভাবে পড়বো, সেটা লাইন বাই লাইন গেলেই বুঝবেন। বাট এখান থেকে বিসিএস পরীক্ষাতে খুব বেশি নম্বর কিন্তু থাকে না। আপনি যদি কোনো বিসিএস দেখেন, সর্বোচ্চ হয়তো 2টা প্রশ্ন পেতে পারেন কোনো কোনো ক্ষেত্রে। আমি আবারও বলছি, কোনো কোনো ক্ষেত্রে, খুবই এক্সেপশনাল ক্ষেত্রে হয়তো 3টা প্রশ্ন আসে, আর না হলে একটাতেও নেমে আসে, ইভেন কোনো কোনো বিসিএস এ থাকেও না। সো ভেরি আনপ্রেডিক্টেবল একটা পার্ট। যদিও আনপ্রেডিক্টেবল হলেও আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমরা কোনো কিছুই বাদ দিব না, বাট আনপ্রেডিক্টেবল। সো 1 2 3 0 যে কোনো সংখ্যা হতে পারে। সো আমরা মোটামুটি 2টা আসবে এভাবে ধরে নেওয়াটা বেটার, মাঝামাঝি থাকি। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাটলিস্ট লিখিত পরীক্ষার সময় তো কাজে লাগবে, কোনো কিছুতে ফেলনা না। আর আরেকটা জিনিস একটু বলি, ভাইবাতেও কিন্তু এইসব জিনিসপত্র কাজে লাগে। ঠিক আছে, ভাইবা যারা আপনারা এর আগে দিয়েছেন বিসিএস, আমি জানি না কতজন দিয়েছেন বা দিয়েছেন কিনা, বা যারা দিবেন সামনে তাদেরকে একটু বলি যে ভাইবা বোর্ডে কিন্তু 2টা ম্যাপ থাকে, বাংলাদেশের একটা এবং আন্তর্জাতিকের একটা। তো সেই ম্যাপ থেকে মাঝে মধ্যেই প্রশ্ন পড়ে, যারা অ্যাটলিস্ট অ্যাফেয়ার্স ফার্স্ট চয়েস দিয়ে অ্যাপ্লাই করেছেন, বা অ্যাডমিনিস্ট্রেশন থাকতে পারে, সেক্ষেত্রে আপনার বাংলাদেশের বিভিন্ন জেলা অবস্থান, কেউ হয়তো কাস্টমস দিয়েছেন, বাংলাদেশের ল্যান্ড পোর্ট গুলা কোথায় কোথায় আছে ম্যাপে দেখাতে বলে, এরকম মানে ভার্সেটাইল প্রশ্ন কিন্তু হয়ে থাকে। তো এই জন্য বলছি ভাইয়া, ম্যাপ, ইন্টারন্যাশনাল, বাংলাদেশ অ্যাফেয়ার্স, দুইটা একটু ভালো করে দেখবেন। কারণ পরীক্ষার হল শুধু না, এটা একদম মৌখিক পরীক্ষা, অর্থাৎ ফাইনাল স্টেজ পর্যন্ত আপনার কাজে লাগবে। ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে শুরু করছি। প্রথমে বিশ্বের ম্যাপ। এখানে ভাইয়া খুবই হিজিবিজি দেখবেন, বিকজ আমি একটা স্লাইডের মধ্যে ম্যাপটা নিয়ে আসছি। সো ডেফিনেটলি এখান থেকে আপনাদেরকে দেখানো কষ্টকর। আপনারা যারা মোবাইলে জয়েন করেছেন তারা তারও ছোট দেখবেন, যারা ল্যাপটপে দেখছেন তারাও যে খুব আহামরি বড় দেখবেন তা না। সো আপনার বাসার ম্যাপটার দিকে একটু তাকান, আর সাথে আমার কথাবার্তা শোনেন। সো আমরা যদি পুরো বিশ্বের ম্যাপটা দেখি, তাহলে টোটাল আমরা 7টা কন্টিনেন্ট দেখতে পাই। এর মধ্যে হচ্ছে আমরা আমাদের যে কন্টিনেন্ট এশিয়া, সেটা তো আছেই। এই যে একটা বিশাল এলাকা জুড়ে এশিয়া। এরপরে হচ্ছে আপনার আফ্রিকা, এশিয়ার সাথেই কানেক্টেড বাট একটু আলাদা। এরপরে হচ্ছে উপরের দিকে গেলে ইউরোপ। এখন এই অংশটা আবার এশিয়া এবং ইউরোপের একটা কানেকশন, সো এটাকে অনেক সময় ইউরেশিয়া বলা হয়। তো এর মধ্যে রাশিয়ার কিছু পার্ট পড়ে গেছে, বেশ পার্ট, শুধু কিছু বললে হবে না। এবং এদিকে পশ্চিম ইউরোপের দিকে আবার তুর্কি এর একটা অংশ পড়েছে, যেটা ইস্তানবুল শহর, এই শহরটাও আসলে এশিয়ার মধ্যে পড়ে গেছে, এই ইউরোপের মধ্যে পড়ে গেছে। ঠিক আছে। এরপর আমরা যদি একটু বাম দিকে যাই, বাম দিকে গেলে দেখবো আরো কিছু আমাদের ল্যান্ড আছে। তো নিচের দিকে তাকালেই একটা সুন্দর মহাদেশ পাচ্ছি, যে মহাদেশটা আমরা সবাই খুব ভালোভাবে চিনি। যার কারণ হচ্ছে আমাদের ফুটবল দেখার যে অভ্যাসটা আছে, সেটার জন্য ল্যাটিন আমেরিকা বা সাউথ আমেরিকা আমরা খুব ভালো করে চিনি। এখানে বেশ কতগুলো দেশ আছে, এবং সবাই মোটামুটি ফুটবল খেলে, ইউরোপেও অনেক দেশ ফুটবল খেলে। উপরের দিকে গেলে মাঝখানে মধ্য আমেরিকা একটা পার্ট পড়ে, বাট যদিও এটা আসলে নর্থ আমেরিকার মধ্যেই পড়ে। সো নর্থ আমেরিকান, সাউথ আমেরিকা, 2টা কন্টিনেন্ট। তো 1 2 3 4 5। তারপরে কি থাকছে, 6 নম্বরে থাকছে হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া মহাদেশ। বলা যাবে না, এটাকে বলতে হবে ওশেনিয়া মহাদেশ, বিকজ অস্ট্রেলিয়ার সাথে নিউজিল্যান্ড আছে, পলিনেশিয়া, মাইক্রোনেশিয়া। ঠিক আছে, এই টাইপের কিছু দ্বীপ রাষ্ট্র আছে। তো এগুলো হচ্ছে আপনার ওশেনিয়া মহাদেশের মধ্যে। আর এরপর নিচে হচ্ছে আপনার অ্যান্টার্কটিকা, বরফে ঢাকা। আচ্ছা, উপরে একটা বড় অংশ আছে গ্রিনল্যান্ড। এই গ্রিনল্যান্ড আসলে ইউরোপের মধ্যেই পড়ে যায়, কারণ হচ্ছে এটা ডেনমার্কের আন্ডারে, সো ডেফিনেটলি এটা আপনার ইউরোপের মধ্যে পড়ে যায়। আর এখানে একটা বিক্ষিপ্ত একটা দেশ আছে, এটার নাম কিন্তু আইসল্যান্ড। ঠিক আছে। আর ইউরোপের মানচিত্রটা আমি মার্ক করার সময় একটু ভুল করছি, সেটা হচ্ছে এই অংশটা আমি যোগ করি নাই, এটা যোগ সহ হবে, বিকজ এখানে আপনার গ্রেট ব্রিটেন, ইউনাইটেড কিংডম, নর্দার্ন আয়ারল্যান্ড, সাউদার্ন আয়ারল্যান্ড, ইংল্যান্ড, এই দেশগুলো আছে, ওয়েলস। ওকে। তো এই হচ্ছে ওভারঅল হচ্ছে আপনার বিশ্ব। সো প্রত্যেকটা মহাদেশে আপনি যদি একটু চিন্তা ভাবনা করে অ্যানালাইসিস করেন, তাহলে আপনার দেশগুলো সম্পর্কে একটা আইডিয়া পাবেন। তো মহাদেশ বাই মহাদেশ তো আমরা পড়েছি এর আগে, সো ওইদিকে যাচ্ছি না, জাস্ট ম্যাপটা একটু আপনাকে শো করলাম। তো আমরা দেখবো হচ্ছে প্রথমেই কিছু পুরনো নাম এবং নতুন নাম।
অর্থাৎ পুরনো জিনিস বাদ দিয়ে যারা নতুন নাম গ্রহণ করেছে। তো এই জিনিসটা চাইলে আমরা কিন্তু স্লাইডের মাধ্যমেও পড়াতে পারতাম, একটা ছক দিতে পারতাম। ছকের বাম পাশে থাকতো পুরনো নাম, ডান পাশে থাকবে হচ্ছে আধুনিক নাম। এভাবে মুখস্থ করা পসিবল। ঠিক আছে, আপনারা বিভিন্ন প্রকাশনীর বইতেও পাবেন, ইভেন উত্তরণের প্রিপারেশন বুকে কিভাবে আছে সেটা আমার মনে নাই এই মুহূর্তে। তো যেভাবেই থাকুক না কেন, ছক আপনি দেখতে পারেন ডেফিনেটলি। বাট ছকের থেকেও আমি বলবো একটু ভালো হয় হচ্ছে এইভাবে যদি আপনি অ্যাসেস করে পড়েন। অ্যাসেস করে পড়া বলতে হচ্ছে মানচিত্র দেখে দেখে যদি একটু মনে রাখার চেষ্টা করেন যে কোন দেশের নাম কেমন ছিল, আমার মনে হয় এটাও একটা কার্যকর ওয়ে হতে পারে। হোয়াট এভার, যেটা আপনার কাছে সহজ লাগবে আপনি সেটাই করবেন। বিপুল ভাই বলছেন আমার পেন রেসপন্স একটু দেরিতে আসতেছে। আচ্ছা, এটা ভাই নেটওয়ার্কের কারণে আপনার হয়তো হয় আপনার ডিভাইসে নেটওয়ার্ক স্লো হতে পারে বা আমারটা স্লো হতে পারে, আমি জানি না অন্য সবার কাছে কেমন রেসপন্স করছে। তো এটা এমন কোনো প্রবলেম না, আমি তো দাগিয়েই দিচ্ছি, সো দেখতে পাবেন ডেফিনেটলি। আচ্ছা, এশিয়া মহাদেশের কিছু পুরনো অঞ্চল যেগুলা নতুন নাম নিয়েছে আমরা একটু ওয়ান বাই ওয়ান দেখি। আমি একটু মার্ক করে দিব যেগুলো আপনার বেশি ইম্পর্টেন্ট, মার্ক করে দিচ্ছি, ঠিক আছে? আমি প্রথমে বাম পাশ দিয়ে শুরু করি। মেসোপটেমিয়া নামে একটা জায়গা আছে। এই মেসোপটেমিয়া নামটা আমরা মোটামুটি সবাই জানি, কারণ হচ্ছে মেসোপটেমিয়া হচ্ছে একদম প্রাচীন সভ্যতা সূত্রপাত ঘটেছিল। তো সেই মেসোপটেমিয়ার বর্তমান নামটা কিন্তু আর মেসোপটেমিয়া বললে কেউ চিনবে না। যারা একটু আর্কিওলজিস্ট বা আপনার হচ্ছে কি বলে ইতিহাস নিয়ে পড়াশোনা করে, সভ্যতা নিয়ে পড়াশোনা করে, তারা এটা মেসোপটেমিয়া বললেই খুব সুন্দরভাবে চিনতে পারবে। কিন্তু এটার বর্তমান নাম বলতে হবে ইরাক, এছাড়া কিন্তু কেউ চিনবে না। আবার যদি বলি যে পারস্য রজনী বা পারস্য উপসাগর বা পারস্যের গল্প, বা তিনি পার্সিয়ান ছিল, পার্সিয়ানের সাথে স্পার্টানদের সাথে অনেক মারামারি হয়েছিল আগে, ঠিক আছে, এরকম যদি বলি তখন সবাই অবাক হয়ে তাকাবে, হোয়াট ইজ পারস্য, পার্সিয়ান আবার কি, এটা কি ফার্সি, এটা কি ফরাসি না কি, কনফিউজড হয়ে যাবে। বিকজ পারস্য বলতে এখন কেউ কিছু চিনবে না, এটার নাম হয়ে গেছে ইরান। ঠিক আছে, তো আমরা এভাবে বাংলাদেশের নামটা একটু চিন্তা করতে পারি। আমরা আগে পূর্ব পাকিস্তান ছিলাম, সো ডেফিনেটলি বর্তমান নাম বাংলাদেশ, এটা না বললেও জানবেন। এবার একটু ডান পাশের দিকে তাকাই। জাপান বলতে তো আমরা সবাই জানি যে সূর্যোদয়ের দেশ, প্রথম সূর্য জাপানে দেখা যায়। কিন্তু নিপ্পন নামে একটা ওয়ার্ড আছে, জাপানি শব্দ, যেটার মানে বোঝানো হয় হচ্ছে সূর্য দেখা যায় বা প্রথম সূর্য উদয় হয় যেখানে। তো সেই নাম থেকে পরবর্তীতে নামটা তারা চেঞ্জ করে জাপান করেছে, সো এটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা। থাইল্যান্ডে আপনার প্রচুর হাতি পাওয়া যায় এবং থাইল্যান্ড হচ্ছে টুরিস্ট স্পট হিসেবে বেশ ভালো। তো থাইল্যান্ডের একটা পুরনো নাম ছিল, আমি সেটা একটু মার্ক করে দেই। থাইল্যান্ডের পুরনো নাম ছিল হচ্ছে শ্যাম বা শ্যাম দেশ। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা একটু নিচের দিকে আসি, আমাদের প্রতিবেশীর দিকে তাকাই। আমাদের একটা প্রতিবেশী আছে যারা আমাদেরকে প্রচুর পরিমাণ রোহিঙ্গা উপহার দিয়েছে। তো সেই প্রতিবেশী হচ্ছে আর কেউ না, মিয়ানমার, যার পুরনো নাম ছিল হচ্ছে আপনার বার্মা। সো আগে আমরা বার্মা বলেই জানতাম। আপনি যত পুরনো ব্রিটিশ আমলের ম্যাপ ট্যাপ দেখবেন বা পুরনো কোনো মুভি দেখলে দেখবেন যে সেখানে ম্যাপ শো করলে বাংলাদেশের পাশে বার্মা শো করছে। সো এখন আমরা যে বার্মিজ বলি, বার্মিজ আচার, বার্মিজ স্যান্ডেল, এরকম অনেক কথাবার্তা বলি, এগুলো কিন্তু সবাই মিয়ানমারের আদি নাম, এই জন্যই এসেছে। ঠিক আছে, এবার বোম্বে আছে। বোম্বে বললে এখন আর কেউ চিনবে না, কিন্তু একসময় বোম্বে বললে খুব ছিল যে বোম্বের হিরো বা বোম্বের হিরোইন। ঠিক আছে, এখন সেটার নাম হয়ে গেছে মুম্বাই। সিংহল দ্বীপ, সিংহল নামটা অনেক জায়গাতে আছে, ঠিক আছে, কিন্তু এখন সিংহল আর নাই, এখন শ্রীলঙ্কা। আগে আমরা বলতাম যে মাদ্রাজ, মাদ্রাজে গিয়ে ট্রিটমেন্ট করাতে হবে, মাদ্রাজ হচ্ছে চিকিৎসার জন্য খুব ভালো জায়গা। কিন্তু এখন মাদ্রাজ কিন্তু আর নাম নাই, এখন হয়ে গেছে সেটা চেন্নাই। চেন্নাইতে এখনো চিকিৎসাটা স্ট্যাবলিশড আছে, বাট নামটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, চীনের নামটা ক্যাথে ছিল, এটা একটু আনকমন এবং আনএক্সপেক্টেড, চলে আসতে পারে। তো এটা একটু দেখেন। মালয়েশিয়া মালয়, এটা খুব কঠিন কিছু না, কাছাকাছি নাম। ঠিক আছে, ইন্দোনেশিয়ার নামটা ছিল ডাচ ইস্ট ইন্ডিজ, এটা একটু মনে রাখতে পারেন। কম্পুচিয়া, ফরমোজা, এগুলো একটু কঠিন টাইপের। আসলে বললে সবই তো মনে রাখা যায়, বাট আমি ওভাবে বলছি না, যতটুকু পারেন চেষ্টা করেন। ঠিক আছে, আদৌ আসবে কিনা তার কোনো গ্যারান্টি নেই, নাও আসতে পারে। আচ্ছা, তো এইটা গেল একটা এশিয়া মহাদেশের কিছু জায়গা। আমরা একটু ইউরোপের কিছু পুরনো জিনিসপত্র দেখি। ইউরোপের গুলার নামগুলা বেশ পিকুলিয়ার টাইপের। ঠিক আছে, আমরা হচ্ছে জাস্ট মাঝামাঝি একটা জায়গা থেকে শুরু করি। বিখ্যাত ফ্রান্স, ফ্রান্সের কথাই বলি। ফ্রান্স বললে তো সবাই এক নামে চিনে, কিন্তু ফ্রান্সের পূর্ব নাম ছিল হচ্ছে গল। এখন একটা প্রশ্ন আসতে পারে, ভাই গল জায়গাটা তো অন্য একটা দেশের মধ্যে আছে, কেউ কি বলতে পারবেন গল নামে একটা জায়গা আছে যেখানে ক্রিকেট খেলা হয়, কোন দেশে আছে? আচ্ছা, ঠিক আছে, মাল্টিপল অ্যান্সার। এটার অ্যান্সার একটাই, সেটা হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাতে গল আছে, গলে কিন্তু খেলার মাঠ আছে এবং সেখানে প্রায় ওডিআই টেস্ট এগুলো হয়।
ঠিক আছে, ইংল্যান্ড নিউজিল্যান্ড বলেছেন, এগুলো না ভাইয়া, এটা শ্রীলঙ্কাতে। ইনফ্যাক্ট শ্রীলঙ্কা এখন খেলছে ইংল্যান্ডের সাথেই, মোটামুটি জয়ের একটা কন্ডিশনে আছে। তো হোপফুলি শ্রীলঙ্কা জিতবে। আচ্ছা যাই হোক, এরপরে দেখি আর কোন নামটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। জার্মানির নামটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা আগে ডয়েচল্যান্ড বলতো। এখন অনেক জায়গাতে স্টিল ডয়েচল্যান্ডটা ইউজ করে, এবার ওদের ফুটবল মিউজিয়ামটাতেও ডয়েচল্যান্ড ফুটবল মিউজিয়াম লেখা আছে, এবং ওদের ফুটবলে ওটাকে ওরা ফুটবল বলে, এবং ডয়েচল্যান্ড হিসেবেই তারা লোগোতেও ডয়েচল্যান্ড লেখা আছে। তো বর্তমান নাম জার্মানি। আচ্ছা, নেদারল্যান্ড, এখন নেদারল্যান্ড, আগে বলা হতো হল্যান্ড। ওকে। সেন্ট পিটার্সবার্গ বা পিটার্সবার্গ, তার আগের নাম ছিল লেনিনগ্রাড। নামটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ঐতিহাসিকভাবে লেনিনগ্রাড খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেটা রাজনৈতিক এবং অর্থনৈতিক দুইটার কারণে, দ্যাটস ওয়াই পিটার্সবার্গ নামটা আমরা একটু মনে রাখবো। পোলাস্কা, পোল্যান্ড, এটা আপনারা না মুখস্থ করলেও পারবেন, আই হোপ এটা সমস্যা হবে না। সুইজারল্যান্ড, হেলভেটিয়া, খুবই আনকমন ভাইয়া এটা, মানে আমি আসলে গোল দিচ্ছি না, চাইলে কেউ দেখতে পারেন। স্পেনের নাম ছিল আন্দালুসিয়া, হোয়াট এভার, একটু দেখে রাখতে পারেন। আচ্ছা, ইউরোপ আমরা শেষ করে ফেললাম, আমরা একটু আফ্রিকার দিকে আসি। আফ্রিকার নামগুলো খুবই 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 পিকুইলিয়ার, আরো বেশি পিকুইলিয়ার। এখানে কয়েকটি ইম্পর্টেন্ট মনে রাখেন, এত সব সম্ভব না, আমি একটু মার্ক করে দেই। যেমন মাদাগাস্কার বলতে আমরা এখন একটা সুন্দর দ্বীপ রাষ্ট্রের কথা চিন্তা করি, কিন্তু আগে নাম ছিল কিন্তু মালাগাসি। ঠিক আছে, মাদাগাস্কার ছিল মালাগাসি। তারপর হচ্ছে আপনার জিম্বাবুয়ে, এখন যে এবার ক্রিকেট খেলতে পারলো না, বাট স্টিল ভালো ক্রিকেট খেলে বা ইতিহাস আছে ক্রিকেটের, সেই জিম্বাবুয়ের নাম ছিল কিন্তু হচ্ছে সাউথ রোডেশিয়া। ঠিক আছে। আর জাম্বিয়ার নাম ছিল হচ্ছে নর্থ রোডেশিয়া, অর্থাৎ দুইটা পার্ট, একটা ছিল রোডেশিয়া উত্তর, একটা ছিল রোডেশিয়া দক্ষিণ। সেখান থেকে পরবর্তীতে নাম চেঞ্জ করে জাম্বিয়া এবং জিম্বাবুয়ে হয়ে গেছে। ইথিওপিয়া নামটা একটু মনে রাখবো, কারণ আবিসিনিয়া নামটা এখানে বেশ গুরুত্বপূর্ণ ঐতিহাসিকভাবে। বলা হয় আমাদের অনেক নবীরাই আবিসিনিয়ায় হিজরত করেছিলেন, তো এটা ঐতিহাসিক দিক থেকে ইসলামিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। লিবিয়ার আগের নাম ছিল হচ্ছে আপনার ট্রিপলি, যদিও বর্তমানে রাজধানী বলা হয় ট্রিপলিকে, কিন্তু আগের নামই ট্রিপলি ছিল। আচ্ছা, গিনি বিসাউ, আগের নাম ছিল পর্তুগিজ গিনি। কেন পর্তুগিজ গিনি? কারণ এটা পর্তুগিজদের দখলে ছিল, কলোনি হিসেবে ছিল, পরবর্তীতে তারা পর্তুগিজ শব্দটা বাদ দিয়ে গিনি বিসাউ নামটা গ্রহণ করেছে। আচ্ছা, ঘানার এক সুন্দর একটা নাম ছিল, মানে এই নামটা একটু মনে রাখবেন, এটা মনে হয় প্রিভিয়াস একটা বিসিএস এও এসেছে, বেশ পুরনো বিসিএস এ। ঘানার পূর্ণ নাম ছিল গোল্ড কোস্ট, এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে। আচ্ছা, বতসোয়ানার অন্য নাম ছিল হচ্ছে বসুয়ানা ল্যান্ড, সেখান থেকে বতসোয়ানা হয়েছে। এই কয়টা মোটামুটি মনে রাখলে চলবে ভাইয়া, বাট যেগুলো আমি দাগালাম না কোনো কারণে যদি আসে ভাই আমাকে দোষ দিয়েন না, বিকজ কোনটা আসবে কেউ এটা আগে থেকে বলতে পারে না। সো গোল দেওয়াটা একটু বেশি গুরুত্বপূর্ণ, চাইলে মনে রাখতে পারেন। আচ্ছা, এবার আমরা একটু দক্ষিণ আমেরিকায় যাই। দক্ষিণ আমেরিকার জাস্ট দুইটা অংশ নাম চেঞ্জ হয়েছে। গায়ানা দুইটা পার্ট ছিল, একটা ছিল হচ্ছে ব্রিটিশ গায়ানা, একটা ছিল ডাচ গায়ানা। তো ব্রিটিশ গায়ানাটা পরবর্তীতে কলোনি থেকে স্বাধীন হওয়ার পরে তাদের ব্রিটিশ শব্দটা বাদ দিয়ে অ্যাকচুয়াল গায়ানা নামটা নিয়েছে। অন্যদিকে ডাচ গায়ানা যারা, তারা আর গায়ানাটা রাখে নাই, ডাচ থেকে কলোনিয়ালিজম থেকে মুক্ত হওয়ার পর তারা নামটা নিয়ে নিয়েছে সুরিনাম। সো কলোনিয়ালিজমের একটা উদাহরণ হচ্ছে এই দুইটা দেশের নামকরণের পরিবর্তন। ওশেনিয়া মহাদেশ, ভাই আমি বলবো এখান দিয়ে না পড়তে, এই স্লাইডটা কোনো দরকার নাই ভাই, এত ডিপে গেলে আপনার মাথা ব্যথা আউলায় যাবে। এই যে আমি একটু ক্রস দিয়ে দিলাম, যারা অতি আগ্রহী তারা চাইলে পড়তে পারেন, ঠিক আছে, বাট যারা নর্মাল থাকতে চান আমি বলবো যে দরকার নাই ভাই, শুধু টু ভ্যালুটা পড়লেন, এলিস দ্বীপপুঞ্জ, এই টু ভ্যালুর নামটা দেখেন, আর লাগবে না। ওকে ভাই, কলোনিয়ালিজম টার্মটা আমার কাছ থেকে এক্সপ্লেনেশন না শুনে একটু গুগল সার্চ দেন ভাইয়া, সুন্দর করে এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশন পেয়ে যাবেন। ঠিক আছে। আর তারপরে যদি না পান ভাই ক্লাস শেষে বলি, এখন যেহেতু অন্য টপিকে আছি, এখন আলোচনা না করি এগুলো, হ্যাঁ। আচ্ছা, ইথিওপিয়ার পূর্ব নাম কি? চ্যাট বক্সে একটু জলদি তাহলে রেসপন্স করে ফেলি, আমাদের প্রথম পোল কোশ্চেন আজকে। ডেফিনেটলি সবাই পেরেছেন, বিকজ এটা বেশ গুরুত্বপূর্ণ এবং অনেকেই জানেন। ডেফিনেটলি ইট ইজ আবিসিনিয়া। ট্রিপলি হচ্ছে আপনার লিবিয়া, পারস্য হচ্ছে আপনার ইরান, আর দাহমি কোনটা দেখি কেউ মনে রাখতে পেরেছেন কিনা? কেউ দাহমি? আচ্ছা, কয়েকজন খেয়াল করেছেন, গুড, তারা মানে তারা পড়েছেন। আচ্ছা, বেনিন নামে একটা দেশ আছে আফ্রিকাতে,
এই বেনিনে প্লেন দুর্ঘটনায় কিছু বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছিল বেশ আগে। তো এই বেনিনের পূর্ব নাম ছিল হচ্ছে দাহমি। তো এখান থেকে চাইলে তাহলে একটু মুখস্থ করে ফেলেন আজকে, যেহেতু এখানে অপশনটা দেওয়া আছে। বেনিনের পূর্ব নাম হচ্ছে দাহমি। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে পুরোনো নাম টাম সব বাদ, আমরা আসবো এবার মহাসাগর, উপসাগর, সাগর এই টাইপের জিনিসপত্র নিয়ে। তো যে ম্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণভাবে আমাদের সাগরগুলোকে হাইলাইট করছে। তো স্থল জায়গাগুলো যদি আমরা বাদ দেই, পৃথিবীর প্রায় 70 থেকে 71% হচ্ছে আপনার সমুদ্র বা জলাধার বা জল দিয়ে পরিপূর্ণ। তো এই 70-71%-এর মধ্যে বড় বড় যে 5টা মহাসাগর আছে তাদের নাম আমরা ছোট থেকে বিভিন্ন সময় পড়েছি। তো নামগুলো আমরা একটু মনে করার চেষ্টা করি। প্রথমেই হচ্ছে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, তারপর হচ্ছে আপনার ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, টোটাল 5টা আছে। তো আমরা এদের অবস্থানটা একটু ম্যাপে চিহ্নিত করে ফেলি। সবসময় মনে রাখবেন যে কোনো একটা ম্যাপের দুই প্রান্তে হচ্ছে প্রশান্ত। সো আপনি দুই প্রান্তে একটা কাজ করেন, ইউ আকৃতির শেপ নিয়ে কেটে ফেলেন। এই দুইটা হচ্ছে আপনার প্যাসিফিক। ইউ বলতে মানে বৃত্তাকৃতির আর কি, অর্ধবৃত্তাকৃতির। কেন বললাম দুই প্রান্তে? বিকজ পৃথিবী তো আসলে গোল ভাইয়া। তো এই অংশটা শেষ প্রান্ত এবং এই অংশটা শুরুর প্রান্ত আলটিমেটলি একই জায়গা। সো গোল হিসেবে চিন্তা করলেও এই মহাসাগরটা আলটিমেটলি এই মহাসাগরই, এই জন্যই দুই প্রান্তের কথা বলছি। সো ইউএস এর বা নর্থ আমেরিকার এই যে পশ্চিম দিকে হচ্ছে আপনার প্রশান্ত মহাসাগর, আবার আপনার এশিয়া মহাদেশের পূর্ব দিকে হচ্ছে প্রশান্ত মহাসাগর। সো দুইটাই হচ্ছে কানেক্টিং। তো প্রশান্ত আবার দুইটা পার্টে ভাগ করা, একটা যেহেতু নর্থ গ্লোবে পড়ে গেছে সেটা হচ্ছে উত্তর প্রশান্ত, আর একটা হচ্ছে সাউথ গ্লোবে দক্ষিণ প্রশান্ত। তো উত্তর প্রশান্তের সাথে আপনার কানেক্টেড হচ্ছে উত্তর আমেরিকা এবং আপনার জাপান থেকে শুরু করে এই রাশিয়া, চায়না এই টাইপের অংশ। ঠিক আছে, যেখান থেকে ইন্দো প্যাসিফিক রিজিয়নের একটা আদর্শ শুরু হয়েছে। অন্যদিকে দক্ষিণ প্রশান্তের মধ্যে আপনার দক্ষিণ আমেরিকা পড়েছে, যদিও তারা খুব বেশি ওখান থেকে বেনিফিটেড হয় না। অন্যদিকে দক্ষিণ প্রশান্ত থেকে খুব বেশি বেনিফিটেড একটা মহাদেশের নাম হচ্ছে ওশেনিয়া, বিকজ পলিনেশিয়া, মাইক্রোনেশিয়া দ্বীপপুঞ্জগুলা পুরোটাই হচ্ছে আপনার এই সাউথ প্যাসিফিকের মধ্যে পড়েছে বা মিডিল প্যাসিফিকের মধ্যে। সাথে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মধ্যে আপনার এই প্যাসিফিকের প্রতি যে একটা ডিপেন্ডেন্সি এটা খুবই প্রবল। যদিও তারা ভারত মহাসাগরের সাথেও কানেক্টেড, বাট স্টিল তারা এই প্রশান্তকে খুব ভালোভাবে ইউটিলাইজ করে। এবার আসি আটলান্টিক খুঁজে বের করব। আটলান্টিক খুঁজে বের করতে হলে আমাদেরকে একটা এস আকৃতির শেপ নিতে হবে। আসেন আমরা এস আকৃতির শেপ নিয়ে ফেলি। এই যে এস আকৃতির একটা শেপ নিয়ে নিছি এবং আটলান্টিক আমার কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এই 4টা মহাদেশের মাঝের যে জলাধার, এই অংশটা হচ্ছে আপনার আটলান্টিক। উপরের পার্টটা হচ্ছে নর্থ গ্লোবে উত্তর আটলান্টিক, নিচেরটা সাউথ আটলান্টিক। সাউথ আটলান্টিক হচ্ছে পৃথক করে রেখেছে দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা মহাদেশকে। অন্যদিকে নর্থ আটলান্টিক পাড়ি দিয়ে ইউরোপ এবং আমেরিকারা নিজেদের মধ্যে আসা যাওয়া করে বা প্রিভিয়াসলি করত। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আটলান্টিক কোন, সরি, টাইটানিক জাহাজটা কোন আটলান্টিকে ডুবেছিল? ডেফিনেটলি নর্থ আটলান্টিকে ডুবেছিল। ওকে, গুড। আচ্ছা, তো এখান থেকে যাত্রা করতে গিয়ে ধরাটা খাইছে। তো এই হচ্ছে 3 নম্বর মহাসাগর। এবার আমরা 2 নম্বর, এবার 3 নম্বর মহাসাগরের দিকে একটু তাকাবো। ইন্ডিয়ান ওশেন। ইন্ডিয়ান ওশেনটা খুব সুন্দর করে আইডেন্টিফাই করা যায়, সেটা হচ্ছে ইন্ডিয়ান নিচের দিকে বা দক্ষিণ দিকে। সো এই যে ভাস্ট এরিয়াটা, এটা পুরোটাই হচ্ছে আপনার ইন্ডিয়ান ওশেন। ইন্ডিয়ান ওশেন একদিক থেকে আপনার প্যাসিফিকের সাথে ছোট ছোট সাগরের মাধ্যমে কানেক্ট হয়েছে, আর একদিক থেকে হচ্ছে নিচ দিয়ে আপনার আটলান্টিকের সাথে কানেক্টেড হয়েছে। ঠিক আছে। তো ইন্ডিয়ান ওশানটা বেশি গুরুত্বপূর্ণ এই কারণে বিকজ আমাদের বঙ্গোপসাগরটাও ইন্ডিয়ান ওশানের একটা পার্ট। সো ডেফিনেটলি আমাদেরটা হচ্ছে একটা বে বা উপসাগর, আর ইন্ডিয়ান ওশানটা হচ্ছে একটা ওশেন বা মহাসাগর। তো ইন্ডিয়ান ওশানের আশেপাশে কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গার নাম বলি, যেমন আপনার মরিশাস, মাদাগাস্কার, তারপর হচ্ছে আপনার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এই অংশগুলো একটু হিস্টোরিক্যালি গুরুত্বপূর্ণ বিকজ ব্রিটিশদের বেশ কিছু কয়েদিখানা বা জেলখাটি এখানে ছিল। আপনারা জানেন যে ব্রিটিশ ভারতে যখন কলোনিয়ালিজম চলছিল বা উপনিবেশবাদ চলছিল, তখন কিন্তু ব্রিটিশরা প্রায় অনেক বন্দী, তারপর সিপাহি বিদ্রোহে যারা বন্দী হয়েছিল বা ধরা পড়েছিল তাদেরকে নিয়ে কিন্তু এই আন্দামান নিকোবরে পরে নির্বাসিত করেছিল। ঠিক আছে। তো ওই নির্বাসনের মাঝেও অনেকে পালিয়ে টালিয়ে আসতো, কিন্তু পালাতে গিয়ে আবার আদিবাসীদের কাছে ধরা পড়তো। টোঙ্গা দ্বীপপুঞ্জ আছে, এই দ্বীপপুঞ্জের আদিবাসীরা খুবই ভয়ানক ছিল, বিষাক্ত তীর ছুঁড়ে মারতো। তো এরকম করে বেশ কিছু কাহিনী টাহিনী আছে ভাই, বই টই থাকলে একটু পড়বেন। আপনারা শার্লক হোমস পড়ছেন কিনা? শার্লক হোমসের একটা উপন্যাস আছে সাইন অফ ফোর, কেউ পড়ছেন? সাইন অফ ফোর, দেখি এক দুইজনও কি পাবো না আমি সাইন অফ ফোর পড়েছেন।
আচ্ছা আচ্ছা, কয়েকজনকে পাইছি, ভেরি গুড। সাইন অফ ফোরেও কিন্তু আপনার ব্রিটিশ পিরিয়ডের কথা বলা ছিল, এবং সেখানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কথা বলা ছিল, এবং এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কথাও আছে। আচ্ছা, যাই হোক, এটা স্পয়লার দিলাম আর কি, না থাকলে পড়ে নিবেন, উপন্যাসটা খুবই সুন্দর। তো ভারত মহাসাগরের পরে যে দুইটা মহাসাগর, সেই দুইটা আইডেন্টিফাই করা খুব কঠিন কিছু না। নামেই উত্তর, নামেই দক্ষিণ। তো উত্তরের দিক চলে যাব, উত্তরে এই যে গ্রিনল্যান্ডের উত্তর দিক থেকে ইউরোপের উত্তরে যে আহ উত্তর মহাসাগর আছে, ঠান্ডা বরফে আবৃত। নিচে হচ্ছে একদম এন্টার্কটিকার সাথে যে দক্ষিণ মহাসাগর আছে সেইটা। এই দুইটা হচ্ছে আপনার নর্থ ওশেন অ্যান্ড সাউথ ওশেন। তো উত্তর মহাসাগরের একটা পার্ট হচ্ছে আপনার উত্তর সাগর। এই উত্তর সাগরটা হচ্ছে ইউরোপের, নেদারল্যান্ডস এবং ইংল্যান্ডের মাঝামাঝি। এই যে আমি একটু মার্ক করে দিয়েছি, আপনারা একটু ম্যাপে আইডেন্টিফাই করেন তো উত্তর সাগরটা কোথায়। পেয়েছেন? পেলে রেসপন্স করবেন। আপনাদের ম্যাপে, আমার ম্যাপে না ভাই, আমি তো ছোট করে দেখাচ্ছি, এখানে তো বড় করে দেখা সম্ভব না। আচ্ছা, পেলে খুবই ভালো। এই উত্তর সাগরটা কিন্তু আলটিমেটলি কানেক্টেড হয়েছে উপরের দিকে, ছোট ছোট দুই একটা প্রণালীও আছে উপরে। এরপরে হচ্ছে আপনার গ্রিনল্যান্ডের সাথে থেকে নরওয়েজিয়ান সাগর হয়ে উত্তর মহাসাগরের সাথে কানেক্টেড হয়েছে। তো এই উত্তর সাগরটাও কিন্তু গুরুত্বপূর্ণ, যেহেতু এটা আপনার একদিক থেকে ফিনল্যান্ড, নরওয়ে, নেদারল্যান্ডস, তারপর হচ্ছে আপনার এই সাইডে হচ্ছে ইংল্যান্ড বা ইউকে, পুরো পার্টটা হচ্ছে আপনার কাভার করেছে। অর্থাৎ নেদারল্যান্ডস থেকে ইংল্যান্ডে যাওয়ার জন্য উত্তর সাগর আপনাকে ডেফিনেটলি পাড়ি দিতে হবে বা আপনার মধ্যে দিয়ে যেতে হবে। আচ্ছা, তো এই হচ্ছে পাঁচটা মহাসাগর ভাই। আমি অবস্থান আপনাদেরকে চিনাই ফেলছি। তো অবস্থান চিনলে আপনার এখন কিছু দুই একটা ইনফরমেশন মনে রাখবেন। ইনফরমেশন গুলো হচ্ছে কোন মহাদেশের কোন মহাসাগরের আয়তন কত, গভীরতা কত। এগুলো একটু আপনারা বইতেই পাবেন, প্রিপারেশন বুকে দেখে নিবেন ওখান থেকে, ঠিক আছে? তো আমরা এক কাজ করে, স্লাইডেও আছে একটু পরে, তার আগে আমরা এই কাজটা করি, সেটা হচ্ছে এখানে আপনার বেশ কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে প্রতিটা মহাসাগরেরই। যেমন দেখি, ওয়ান বাই ওয়ান যাই। আমরা যদি প্যাসিফিকের দিকে তাকাই, উত্তর প্রশান্ত দেখেন, আমেরিকা এবং এশিয়ার মধ্যবর্তী, অলরেডি বলে ফেলছি। গড় গভীরতা কত? মারিয়ানা ট্রেঞ্চ হচ্ছে সব সব থেকে গভীর জায়গা। এরপরে যদি আমরা আটলান্টিকের কথা বলি, আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এগুলোর মধ্যে এই যে আমি একটু আগে যেটা বললাম, গভীরতা হচ্ছে ৩,৯৩২, মানে প্যাসিফিকের থেকে একটু কম। এবং সব থেকে গভীরতম ট্রেঞ্চ হচ্ছে পুয়েতো রিকো ট্রেঞ্চ, যেটা প্রায় 8 কিলোমিটার প্লাস। অন্যদিকে মারিয়ানা ট্রেঞ্চ হচ্ছে 11 কিলোমিটার প্লাস। ভারত মহাসাগরের কথা যদি চিন্তা করি, এটা আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া, তিনটা জায়গা। সো অবস্থান জানলে ভাইয়া বলা খুব কঠিন না। গড় গভীরতা ৩,৯৬২, আলটিমেটলি আটলান্টিকের থেকেও গভীর। এবং গভীরতম ট্রেন্স হচ্ছে জাভা ট্রেন্স, ইন্দোনেশিয়ার পাশেই, 7 কিলোমিটার প্লাস। দক্ষিণ মহাসাগর হচ্ছে অ্যান্টার্কটিকার পাশে, গড় গভীরতা খুবই কম, কারণ বরফের মধ্যে। গভীরতম ট্রেন্স হচ্ছে স্যান্ডউইচ ট্রেন্স, এটাও কিন্তু কম গভীর না, বেশ। আহ মাসুম ভাই বলেছেন দক্ষিণ মহাসাগর মাত্র 149 মিটার ডিপ। ভাই, এটা তো এভারেস্ট গভীরতা ভাইয়া। এভারেস্ট ডেপথ তার অ্যাকচুয়াল ডেপথ তো সেম না। এই দেখেন, সব থেকে বেশি গভীর জায়গার দূরত্ব দেখেছেন, 7 কিলোমিটার প্লাস। এটা ধীরে ধীরে তো আপনার ওই অ্যান্টার্কটিকার সাথে মিশে গেছে, তো সো এটার ডেপথ কমে গেছে বরফের কারণে, ঠিক আছে? আচ্ছা, আর উত্তর মহাসাগরের একটু উপরে দেওয়া আছে। উত্তর মহাসাগরে হচ্ছে আপনার গভীরতা খুব বেশি না, একদম পৃথিবীর উত্তর গোলার্ধে। গড় গভীরতা যদিও দক্ষিণের থেকে বেশি, তাও খুব বেশি না, 1 কিলোমিটারও কম। আর ইউরেশিয়ান বেসিনটা হচ্ছে সব থেকে গভীরতম জায়গা। সো এই স্লাইডে যে ছোট ছোট করে দুই তিনটি ইনফরমেশন আছে, আমি বলবো এই কয়টা একটু পড়েন, তাহলে এই মহাসাগর নিয়ে আর কিছু পড়তে হবে না। আমি আবারও বলছি, এই স্লাইডে যে ছোট ছোট করে তিনটা তিনটা করে ইনফরমেশন আছে, মোর দ্যান এনাফ। ওকে। সো মহাসাগর কি, রিডিং পড়া জিনিসপত্র পড়বেন। সাগর কি, মহাসাগর অপেক্ষা ছোট। উপসাগর হচ্ছে গালফ ইংরেজিতে, এবং বে। একসাথে দুইটাকে উপসাগর বলা হয়, কিন্তু বে এবং গালফের মধ্যে পার্থক্য আছে। দেখেন কি পার্থক্য, এখান থেকেই বলি। বে এবং গালফ দুইটাই কিন্তু বাংলায় উপসাগর বলা হয়। আমাদেরটা হচ্ছে বে অফ বেঙ্গল, বঙ্গ উপসাগর। কেন বে বলা হয়? আমাদের বঙ্গোপসাগরের মধ্যে দেখেন কাহিনীটা কি হয়েছে। বে হচ্ছে ত্রিকোণাকার উপকূল, মানে তিন দিকে হচ্ছে আপনার স্থল থাকবে, একদিকে জল। আমাদের বঙ্গোপসাগরের কথাটা চিন্তা করেন, তিন দিকে স্থল, একদিকে জল। আমরা একটু স্লাইডে চলে যাই, দেখেন খেয়াল করে। এই যে বঙ্গোপসাগর এলাকাটা, 1 2 3, মানে এইদিকে 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 তিন দিকে হচ্ছে আপনার স্থল, শুধু একদিকে জল। সো ডেফিনেটলি এটা হচ্ছে একটা বে, এটাকে উপসাগর বলা হয়। অন্যদিকে গালফ যেটা, সেটা হচ্ছে প্রায় সব দিক থেকেই স্থল দ্বারা আবদ্ধ জলরাশি, কিন্তু সরু একটা পথ থাকতে পারে। মানে প্রায় চারদিকেই স্থল, কিন্তু মাঝে আপনার একটা আবদ্ধ জলরাশি থাকবে। কিন্তু ওই জলরাশি থেকে বের হয়ে যাওয়ার জন্য, যদি চারদিক দিয়ে স্থল থাকে, মাঝে জলরাশি হয়, এই মনে করেন এটা জলরাশি, চারদিকে পুরোটা স্থল,
তাহলে তো এই জল জল তো বের হতে পারবে না। সো ডেফিনেটলি এটা হবে না। গালফ হবে এরকম চারদিকেই স্থল, কিন্তু মাঝে কোনো একটা সরু পথের মতো আছে যেটা দিয়ে সে একটা প্রণালীর মতো আছে বের হয়ে যেতে পারবে। সো এইটাকেই বলা হয় হচ্ছে গালফ। যেমন মেক্সিকান গালফ, কিন্তু এটাকে বলা হয় একটা উপসাগর, মেক্সিকো উপসাগর। কোথায় আমরা একটু ম্যাপে দেখি। মেক্সিকো উপসাগরটা হচ্ছে আপনার এই প্রান্তে, একটু ম্যাপে এখানে আইডেন্টিফাই করা নাই, দেখে নিবেন, ঠিক আছে? এটা হচ্ছে উপসাগর। এই রাব্বি ভাই, আমি তো কোথাও সাগরের কথা বলি নাই, সি কোথায় পেলেন আপনি? আমি কোথাও সি বলছি? উপসাগর আর সির মধ্যে তো পার্থক্য আছে ভাই, আমি তো সি এখন আসিই নাই, আমি তো উপসাগর পড়াচ্ছি, গালফ অর বে। ওকে, খেয়াল করেন ভাইয়া, শুনতে ভুল করলে কিন্তু হবে না। আচ্ছা, মহাসাগর নিয়ে যদি তারপর আপনাদের মনে হয় না ভাইয়া আমার ওই ম্যাপ দেখে হবে না, আপনি আমাকে স্লাইড দেন বা আপনি আমাকে ছক দেন, এই হচ্ছে আপনার ছক। মহাসাগরের নাম, কোথায় অবস্থান, গড় গভীরতা এবং সর্ববৃহৎ বা সবচেয়ে গভীরতম স্থান পড়ে নিবেন রিডিং ম্যাটেরিয়াল। আচ্ছা, এই পর্যন্ত একটু থামবো। কারো কোনো প্রশ্ন, কারো কোনো কনফিউশন থাকা উচিত নাই হোক, তারপরে জিজ্ঞেস করা। ওকে, চলে যাই তাহলে পরবর্তী অংশে। এবার আমরা দেখব বিভিন্ন রকম সাগর এবং উপসাগর। এতক্ষণ তো আমরা বড় বড় মহাসাগর নিয়ে হাতি ঘোড়া মেরেছি, কিন্তু আমাদের তো ছোট ছোট কিছু সাগরের নামও পড়তে হবে। সো মোটামুটি প্রশান্ত, আটলান্টিক, ভারত, এই তিনটা মহাসাগরের সাথে কানেক্টেড বা এই তিনটা মহাসাগরের সাথে সংযোগ আছে এরকম কিছু সাগর এবং উপসাগরের নাম আমরা একটু মনে রাখবো। নর্থ ওশেন অ্যান্ড সাউথ ওশেন, মানে এই দুইটা মহাসাগর নিয়ে খুব একটা দরকার নাই, এই তিনটা পড়লেই চলবে। সো এই স্লাইডটা একটু খেয়াল করি কিভাবে পড়বো, দেখেন। সাউথ আটলান্টিক, নর্থ আটলান্টিকের ইনফরমেশন গুলো সেম। ভাই, সাউথ আটলান্টিক, নর্থ আটলান্টিক বলে তো আর কিছু নাই, যেহেতু দুইটা গ্লোবের মধ্যে পড়েছে, গ্লোবটা আমাদের তো মাঝে ভাগ করা, এই জন্য আমরা নর্থ বা সাউথ আটলান্টিক বলি, বাট আলটিমেটলি পুরোটাই তো আটলান্টিক। সো এভারেজ গভীরতা বলতে দুইটাকে কানেক্ট করেই বলা হয় যে পুরা মহাসাগরের গভীরতাই হচ্ছে আপনার ওই যে 9332 মিটার, যেটা ওইটা, ঠিক আছে? প্রশান্ত মহাসাগর দেখি। প্রশান্ত মহাসাগরের মধ্যে ইম্পর্টেন্ট কয়েকটা সাগর আছে, লাল কালি দিয়ে সেগুলো মার্ক করা আছে, সো সেগুলো পড়বেন। অর্থাৎ যদি বলা হয় বেরিং সাগর কোথায় অবস্থিত, এটা প্রশান্ত মহাসাগরের মধ্যেই, চিপাচাপার মধ্যে আছে। জাভা সাগর, ওখস্টক সাগর, এগুলো সবই প্রশান্ত মহাসাগরের মধ্যে। এবং এর মধ্যে ছোট ছোট কিছু গালফ বা বে আছে, যেমন দক্ষিণ চীন সাগর, যেটা নিয়ে বহুত কথা হয়, সাউথ চায়না সি। চারিদিকে প্রায় স্থল বেশি বেষ্টিত, কিন্তু আপনার এর মধ্যে আবার কি হয়েছে, সুন্দর করে কানেক্টিং অংশও আছে। সো এটা কিন্তু কোনোভাবেই আপনার বে এর মধ্যে পড়ে না, যদিও সাগর এবং উপসাগর আমরা বলি, কিন্তু এটাও ছোটখাটো একটা সাগরের মতো, কিন্তু সাইজে ছোট তাই উপসাগর বলা হয়, ব্যাপারটা এরকম। সো যেগুলো একটু লাল কালি দিয়ে মার্ক করা আছে আমরা সেই অংশগুলো পড়বো, অন্যগুলো দরকার নাই। আটলান্টিকের মধ্যে পড়বে মেক্সিকো, ক্যারিবিয়ান এবং কৃষ্ণ। দেখেন, আমি আবারও বলছি, আটলান্টিকের মধ্যে কেন মেক্সিকো, কৃষ্ণ, ক্যারিবিয়ান পড়বে, ম্যাপ থেকে দেখি, ম্যাপ দেখে বের করতে হবে ভাইয়া। মেক্সিকো আমি বলছিলাম এইখানে, সো ডেফিনেটলি এটা আটলান্টিকের সাথে। ক্যারিবিয়ান সাগর এই যে দেখেন এইখানে, সো এটা আটলান্টিকের মধ্যে। এরপর আপনার কি, কৃষ্ণ সাগর, ব্ল্যাক সি, এই যে কৃষ্ণ সাগর, ইউক্রেন রাশিয়া যেটা নিয়ে যুদ্ধ করতেছে, সো এইটাও তো আপনার ভূমধ্যসাগর দিয়ে মাঝে আপনার এই আটলান্টিকের সাথে কানেক্টেড। সো এই উত্তর আটলান্টিক বা আটলান্টিকের সাথে এই অংশগুলো কানেক্টেড। ব্যাপারটা বুঝছেন? ম্যাপ দেখে দেখে ভাবে মিলিয়ে পড়বেন, তাহলে আর মুখস্থ করতে হবে না। আপনি কৃষ্ণ সাগরের অবস্থান জানেন, ডেফিনেটলি আপনি বলতে পারবেন এটা আটলান্টিকের সাথে। আপনি ক্যারিবিয়ানের অবস্থান জানেন, ডেফিনেটলি এটা আটলান্টিকের সাথে। ঠিক আছে, আসেন এবার অন্যগুলোও দেখি। ভারত মহাসাগর দেখেন, ভারত মহাসাগরের সাথে কারা আছে, আন্দামান সাগর, নাম শুনলেই বোঝা যায় যেটা ভারতের সাথে হবে। আরব সাগর, লোহিত সাগর, বঙ্গোপসাগর, এডেন সাগর, পারস্য উপসাগর, দেখেন খেয়াল করে, আরব সাগর, লোহিত সাগর সবগুলোই হচ্ছে আপনার মিডল ইস্ট বা মধ্য এশিয়ার সাথে কানেক্টেড। যেমন এখানে আরব সাগর, এখানে মৃত সাগর, এখানে লোহিত সাগর। তো এই যে সাগরগুলা সবই কিন্তু ভারত মহাসাগরের একটা পার্ট। বঙ্গোপসাগর সবই ভারত মহাসাগরের সাথে কানেক্টেড। আন্দামান সাগর, এই যে ছোট এখানে আছে, এটাও কিন্তু ভারতের সাথে কানেক্টেড। সো ডেফিনেটলি ভাইয়া সবগুলাই আপনার ভারত মহাসাগরের সাথে কানেক্টেড। আমি কি বুঝাতে পারতেছি ভাইয়া কিভাবে পড়বেন? মুখস্থ না ভাইয়া, ম্যাপ দেখে দেখে বুঝে বুঝে মনে রাখেন, আমার টার্গেটটা এইটা।
মুখস্থ করলে ভাই স্লাইডগুলো আপনাকে দিয়ে আমি চলে যেতে পারি, কারণ আপনার মুখস্থ করতে হবে, আমার না। বাট সেটা করা যাচ্ছে না, বিকজ এটা মুখস্থ করলে ভুলে যাবেন। সো ডেফিনেটলি ম্যাপ দেখবেন, ম্যাপ পড়বেন, ম্যাপে অ্যানালাইসিস করবেন কোথায় আছে, তারপর আপনি মুখস্থর দিকে যাবেন যে দেখি এবার মুখস্থ করা যায় কিনা। আচ্ছা, ওকে, তাহলে তিনটা সাগরে এইভাবে একটু মিলিয়ে দেখবেন, আশা করি সবগুলা পেয়ে যাবেন। ওকে, এটা আপনাদের ম্যাপ থেকে একটু স্টাডি করবেন, এই অংশটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। স্টার মার্ক দিলাম। আচ্ছা, সামনে যাই। এবার হচ্ছে ছোট ছোট কিছু অন্তরীপ টাইপের। আচ্ছা, অন্তরীপে যাওয়ার আগে আমার মনে হয় আমি ছোট্ট একটা ব্রেক দিব, 40 মিনিট হয়ে গেছে। আমি যে ছোট্ট 2 থেকে 3 মিনিটের একটা ব্রেক দিচ্ছি। ব্রেকের পর আমরা আবার শুরু করব। ঠিক আছে, জাস্ট ছোট্ট ব্রেক। আপনারা তখন এই স্লাইডে দেখতে থাকেন, আমি এসে অন্তরীপ ব্যাখ্যা করব, তারপরে পরের স্লাইডে যাব। জাস্ট দেখতে থাকেন, 5টা ইনফরমেশন আছে। থ্যাংক ইউ। ওয়েলকাম ব্যাক। আমরা একটা ছোট্ট ব্রেক নিয়েছিলাম, ব্রেকের পর সবাইকে আবারও স্বাগত। আমরা শুরু করব, আশা করি সবাই সাথে আছি। তো স্লাইডটা দেখতে দিয়ে গিয়েছিলাম যে অন্তরীপ কোথায় কোথায় আছে, কয়েকটা বিখ্যাত অন্তরীপের নাম আপনাদেরকে এখানে শো করছে। বাট দ্য কোশ্চেন অ্যারাইজেস, হোয়াট ইজ অন্তরীপ? অন্তরীপের ইংলিশটা হচ্ছে কেপ। ঠিক আছে, কেপ বলতে অন্তরীপ বোঝানো হয়। আপনারা বিভিন্ন সময় ম্যাপে দেখবেন যে বিভিন্ন একটা কোন একটা জায়গা, সাপোজ একটা ভূমি, মনে করেন এটা একটা মহাদেশ টাইপের। তো এই মহাদেশটা মনে করেন এই প্রান্তটা একটু সরু হয়ে তারপরে হচ্ছে আপনার এখানে এসে প্রবেশ করেছে, এবং আশেপাশে হচ্ছে জল। এই পুরোটা হচ্ছে আপনার মহাসাগর বা কোনো সাগর বা সামথিং কিছু। ঠিক আছে, তো এরকম টাইপের কিছু সূচালো অংশ, যেটা একটা ভূমি, যেটা ধীরে ধীরে বিস্তৃত হয়ে কোন একটা জলরাশির মধ্যে গিয়ে চলে গেছে, সেই অংশটাকেই বলা হয় হচ্ছে আপনার কেপ বা অন্তরীপ। যেমন আপনার সাউথ আফ্রিকা যদি আপনি দেখেন, আপনার ম্যাপের দিকে একটু তাকান, সাউথ আফ্রিকা কোথায় আছে। সবাইকে একটু বলছি, আপনার বাসায় যে ম্যাপটা আছে, দেখবেন সাউথ আফ্রিকার একদম যে মাথাটা, সেই মাথায় কিন্তু একটা কেপ আছে, সমুদ্রের দিকে একটু বিস্তৃত। ঠিক আছে, তারপরে ভারতের নিচের দিকে কিন্তু একটা ছোট্ট অংশ সমুদ্রের দিকে বিস্তৃত চিকুন করে। ঠিক আছে, তো এই যে ছোট ছোট অংশগুলো একটু মানে মানে প্রান্তটা একটু কোনা সরু এবং সমুদ্রের দিকে বিস্তৃত হয়ে গেছে, এবং চারপাশে জলরাশি, এই অংশগুলোকেই অন্তরীপ বলা হয় বা কেপ বলা হয়। তো সাউথ আফ্রিকার যেটা, সেটা হচ্ছে বেশ ফেমাস একটা অন্তরীপ, এটা হচ্ছে কেপ অফ গুড হোপ। এই জায়গাটার নাম দিয়েছে গুড হোপ বা উত্তম আশা বা ভালো আশা। তো এটাকে উত্তম আশা অন্তরীপ বলা হয়। তো
তো এশিয়া এরকম সর্ব উত্তরে একটা বিন্দু আছে চেলসুকিন অন্তরীপ, এটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা ভূমি যেটা ধীরে ধীরে আপনার সমুদ্রের দিকে বিস্তৃত হয়ে গেছে। সিমিলারলি আপনার এই যে ভারত মহাসাগরে ভারতের তামিলনাড়ু রাজ্য, যেটা ওই যে তামিলনাড়ু দক্ষিণে যে রাজ্যটা, সেই রাজ্যের একটা অংশ ধীরে ধীরে সমুদ্রে বিস্তৃত হয়ে গেছে। এটাই হচ্ছে কন্যাকুমারী অন্তরীপ। সেন্ট ভিনসেন্ট হচ্ছে পর্তুগালের দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। ম্যাপ দেখেন পর্তুগাল কোথায় আছে, দেখবেন পর্তুগালেরও আপনার ওয়েস্টার্ন সাউদার্ন পার্টটা মানে দক্ষিণ পশ্চিম দিকে পর্তুগাল কিছুটা বিস্তৃত হয়ে গেছে সমুদ্রের দিকে। সিমিলারলি কানাডাতেও আছে চার্চিল অন্তরীপ। তো এই হচ্ছে আপনার অন্তরীপ। এই কটা মনে রাখেন, আর লাগবে না। আচ্ছা, এবার হচ্ছে আমরা ম্যাপে কি দেখছি, যদি আমরা একটু তাকাই, হিজিবিজি হিজিবিজি অনেক জায়গা, এগুলো কিছুই না, এগুলো হচ্ছে সমুদ্র বন্দর। সমুদ্র বন্দরগুলো আমরা ম্যাপ দেখে পড়বো, যদিও আমাদের প্রিপারেশন বুকে ছক আকারে দেওয়া আছে। আসেন আমরা একটু ম্যাপ দেখে হালকা একটু দেখি, কারণ এগুলো হচ্ছে ঝাড়া মুখস্থ ছাড়া কিচ্ছু করার নাই। আমরা যেটা করতে পারি ম্যাপ দেখে একটু আইডিয়া নিতে পারি যে কোন কোন জায়গায় কোনটা আছে। তো আমি একটু মার্ক করব এক এক করে। আমরা প্রথমে আমাদের প্রতিবেশী রাষ্ট্র দিয়ে বা আশপাশ দিয়ে শুরু করি। মুম্বাই ভারতের একটা ফেমাস পোর্ট, ঠিক আছে। চীনে কয়েকটা পোর্ট আছে, এর মধ্যে আপনার সাংহাই বন্দরটা বেশ গুরুত্বপূর্ণ। হংকং এর একটা বন্দর আছে। কেনিয়ার কথা যদি বলি, সাউথ আফ্রিকা এই আফ্রিকার মধ্যে পোর্ট মোম্বাসা খুবই ফেমাস একটা পোর্ট। সিমিলারলি সাউথ আফ্রিকার কেপ টাউন একটা ফেমাস পোর্ট। এবার যদি আমরা একটু উপরের দিকে যাই, আফ্রিকার নর্থ আফ্রিকাতে পোর্ট সৈয়দ আছে মিশরে। এবার যদি আমরা ইউরোপের দিকে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাই, উপরের দিকে উঠলে রাশিয়ার বেশ কয়েকটা পোর্ট আছে, বেশ কয়েকটা। সো সবগুলোর মধ্যেই স্কক্স বা দন্তস্ব ক এরকম কিছু আছে, যেমন দেখেন ভ্লাদিভস্টক বা নভরস্কক, তারপরে হচ্ছে আর্কালেনস জেলস্ক, এরকম টাইপের উচ্চারণ, একটু কঠিন মনে রাখা। সো না রাখলেও চলবে, এগুলো এত গুরুত্বপূর্ণ না। জার্মানির হামবুর্গ পোর্টটা খুব গুরুত্বপূর্ণ। লিভারপুল, লন্ডন, এই দুইটা ভেরি ভেরি ফেমাস। লিভারপুল এবং লন্ডন, এই দুইটা লন্ডনের মধ্যে খুবই ফেমাস দুইটা পোর্ট। নেদারল্যান্ডসের রটারডাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে যতগুলো স্টার দেওয়া যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। বিকজ চায়নার যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভটা হয়েছে, সেটার সাথেও কিন্তু আপনার নেদারল্যান্ডের রটারডাম অংশটা কানেক্টেড আছে। নিচের দিকে আসলেই লা হাভে আছে, যেটা ফ্রান্সের একটা পোর্ট। একটু বামের দিকে গেলে কানাডার কুইবেক, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, সাউথ ক্যারোলিনা, নিউ ওরিয়েন্স, তারপর ভ্যানকুভার কানাডার, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো। মানে ইউএস এর দুই সাইডেই প্যাসিফিক এবং আটলান্টিক হওয়ার কারণে ইউএসএ তে প্রচুর পরিমাণে পোর্ট, এবং এই কারণে তারা কিন্তু প্রচুর পরিমাণে সেফ। কারণ স্থল পথে বা ল্যান্ডের ওয়েতে আপনি কোনোভাবে ইউএসএ কে অ্যাটাক করতে পারছেন না। নিশ্চয়ই আপনাকে মেক্সিকো বা কানাডা হয়ে অ্যাটাক করতে হবে যদি ল্যান্ডের মাধ্যমে অ্যাটাক করেন। সেই জন্য ইউএসএ ভেরি ভেরি একটা গুড জিওগ্রাফিক্যাল লোকেশনে আছে। এবার একটু নিচের দিকে আসি, আফ্রিকার মধ্যে একটা ডাকার আছে, সেনেগালের একটা পোর্ট। আচ্ছা, মরক্কোতে একটা ফেমাস পোর্ট আছে, কেউ নামটা বলতে পারবেন? এখানে ম্যাপে শো করে নাই, বাট আপনারা অনেকেই জানেন আই হোপ। রাইট, ক্যাসাব্ল্যাঙ্কা। ক্যাসাব্ল্যাঙ্কাটা একটু মনে রাখবেন, বা কাসাব্ল্যাঙ্কা যেটাই বলি না কেন, এটা হচ্ছে মরক্কোর একটা পোর্ট। এটা আমাদের প্রিপারেশন বুকে পেয়ে যাবেন, সবগুলোই আছে, এখানে হয়তো শো করা হয়নি। আচ্ছা, সাউথ আমেরিকাতে আসি। ব্রাজিলের রিও ডি জেনিরো খুবই গুরুত্বপূর্ণ, ব্রাজিলের সান্তোস আছে, আর্জেন্টিনার বুয়েনোস আয়ার্স আছে, পেরুর লিমা, এগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ। সো অবস্থান বুঝে বুঝে একটু মনে রাখেন, কয়েকবার পড়েন, ইনশাল্লাহ মনে থাকবে কয়েকটা। এখান থেকে একটা এমসিকিউ আসতেও পারে, না আসতে পারে, না আসার সম্ভাবনা অনেক কম, মানে অনেক বেশি, বিকজ এখন আর এই পোর্ট থেকে প্রশ্ন খুব একটা আসে না। এরকম হতে পারে কোন দেশে সমুদ্র বন্দর নাই, এরকম টাইপের মাঝে মধ্যে প্রশ্ন আসে। তো সেখান থেকে আপনাকে হয়তো জানতে হবে যে কোন কোন দেশে সমুদ্র বন্দর আছে, ব্যাপারটা এরকম। আচ্ছা, গালফ অর্থে বৃহত্তম উপসাগর কোনটি? এটা স্লাইডে ছিল, আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মেক্সিকো উপসাগর। এবার আসি সব থেকে বাজে, বিরক্তিকর এবং সব থেকে মানে লং টার্ম আপনাকে মনে রাখতে হবে একটা জিনিস, যেটা হচ্ছে স্ট্রেইট বা প্রণালী। আচ্ছা, হোয়াট ইজ স্ট্রেইট? স্ট্রেইট জিনিসটা কি একটু ব্যাখ্যা করে আসি, তা না হলে ক্লিয়ার হবে না আপনাদের কাছে। অনেকেই হচ্ছে না বুঝে মুখস্থ করা শুরু করেন, না ভাই এটা করেন না, স্ট্রেইট জিনিসটা খুবই সহজ। আসেন আজকে একবার পড়বো আর ভুলবো না, এটার বাংলা হচ্ছে প্রণালী। দীর্ঘইকার কিন্তু, রস্বীকার না। মনে করেন এইটা একটা ল্যান্ড, এইটাও একটা ল্যান্ড, এই সাইডে হচ্ছে কোন একটা সাগর বা সি, বা সোজা কথা এটা হচ্ছে একটা ওয়াটার বডি।
এই সাইডেও বিশাল ওয়াটার বডি এদিকে। এই যে মাঝে চিপা জায়গা, এইটা দিয়ে দুই পাশের ওয়াটার বডি একে অন্যের সাথে কানেক্টেড হয়েছে, কেউ চাইলে আসা যাওয়া করতে পারে, এখান দিয়ে যেতে পারে, এখান দিয়ে যেতে পারে, এরকম করতে পারে। সো এই যে মাঝের এই চিপা সরু জায়গাটা, যেটা দুইটা ওয়াটার বডিকে কানেক্ট করেছে এবং এই দুইটা ল্যান্ডকে পৃথক করেছে, এই জায়গাটাকেই বলা হয় হচ্ছে স্ট্রেইট বা প্রণালী, সরু প্রণালী। আমরা বলি না যে নালা কেটে দাও, বা জমির মধ্যে নালা কেটে প্রণালী তৈরি করে দেওয়া হয়, বা ড্রেন দিয়ে কানেক্ট করে দেওয়া হয় দুইটা জায়গাকে, যেন পানিগুলো বের হয়ে যায়। সো ব্যাপার হলো এরকম আর কি, এটাকেই প্রণালী বলে। সো প্রণালী তাহলে কি করতেছে? হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ স্ট্রেট? ফাংশন অফ দ্য স্ট্রেট ইজ টু কানেক্ট টু ওয়াটার বডিজ এন্ড সেপারেটস টু ল্যান্ড বডিজ। তাহলে আমি কি বলছি? কানেক্ট করবে কাদেরকে? ওয়াটার বডি বা জলভাগকে কানেক্ট করবে। আর সেপারেট করবে কাদেরকে? ল্যান্ড বা দুইটা মহাদেশ বা দুইটা দেশ। সোজা বাংলায় দুইটা মহাদেশ, দুইটা দেশ, দুইটা এলাকা পৃথক করবে। আর দুইটা উপসাগর, দুইটা সাগর, দুইটা মহাসাগর, এদেরকে কানেক্ট করবে। ওকে। আচ্ছা, আবির ভাই বলেছেন স্ট্রেটটা এখানে ন্যাচারাল কিনা। ভাই ন্যাচারাল হতে পারে, আবার এটা তো আপনার ম্যান মেডও হতে পারে। আমরা নর্মালি ম্যাক্সিমাম জায়গাতে ন্যাচারাল স্ট্রেটই দেখা যায়, বাট অনেক ক্ষেত্রে এরকম যদি আমার দুইটা ওয়াটার বডিকে কানেক্ট করতে হয়, অনেক সময় সেখানে কিন্তু খাল খনন করা হয়, ওটাকে আবার স্ট্রেট বলে না, তখন ওটা খাল হয়ে যায়। যেমন সুয়েজ খাল, তারপর হচ্ছে পানামা খাল, এগুলো কিন্তু ম্যানমেড ক্রিয়েট করা। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে স্ট্রেটটা হচ্ছে ন্যাচারাল। তো স্টেট যদি বুঝতে পারেন ভাইয়া, তারপর আমাদের মেইন যে কাজটা হবে, আপনি একটু ভালো করে শোনেন, আমি আবার আবার একটা স্লাইড অ্যাড করি এবং সেখান থেকে লিখে দেই স্টেট কিভাবে পড়বেন, মুখস্থ করবেন পরে, আগে এগুলা খেয়াল করেন। নাম্বার ওয়ান, স্ট্রেইটের লোকেশনটা আগে একটু ভালো করে দেখবেন, অবস্থানটা কোথায়। বিভিন্ন মহাদেশ মহাসাগরের আশেপাশে স্টেটের অবস্থান থাকে। সো অবস্থানটা দেখে বুঝবেন যে এটা কি ইউরোপের মধ্যে পড়লো, এটা কি আবার এশিয়ার মধ্যে পড়লো কিনা, বা এটা আবার আরব দেশগুলোর মধ্যে পড়লো কিনা, বা এটা আপনার আমাদের বঙ্গোপসাগরের এদিকে আসলো কিনা, বা ভারত মহাসাগরে পড়লো কিনা, বা ওইদিকে সাউথ আমেরিকা নর্থ আমেরিকা ওইদিকে চলে গেল কিনা। সো অবস্থানটা বুঝতে পারলে আপনার 90% কাজ কমপ্লিট। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে স্ট্রেটের যে নামটা, নামটা মনে রাখার চেষ্টা করবেন, এইটা গুরুত্বপূর্ণ। নামটা মনে রাখবেন। অবস্থান আগে ম্যাপ দেখে চিহ্নিত করবেন। কিভাবে চিহ্নিত করবেন? অবস্থান কিন্তু মুখস্থ করা যায় না। অবস্থান জিনিসটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, যেটা আপনার মাথার মধ্যে জেনারেট করবে স্বতঃস্ফূর্ত ভাবে, যদি আপনি সেভাবে চর্চা করেন। এখন যদি আপনি আমাকে বলেন ভাই এটার অবস্থান কোথায়, মুখস্থ বলতে পারবো না, বাট অনেকগুলো আছে, আমি হয়তো অনেক আগে পড়ে আসছি, তারপর আমাকে জিজ্ঞেস করলে হয়তো আমি কয়েকটা বলে দিতে পারবো যে হ্যাঁ এইটা ওই মহাদেশের মধ্যে, বা এটা ওই সাগরের পাশে। এটা জাস্ট হচ্ছে আমার ইনস্টিংক্ট, যেটা আমার মধ্যে জেনারেট করেছিল। সো এই জেনারেট করার ওয়েটাও সেম, বারবার হচ্ছে জিনিসগুলাকে দেখা বা চর্চা করা। প্র্যাকটিস, চর্চা, বারবার দেখা, ভিজুয়ালাইজ করা। দৃশ্যম, দৃশ্যম মুভি তো দেখেছেন, তামিল হোক, সরি আপনার তামিলই তো, হ্যাঁ, তেলেগু বা তামিল আমার খেয়াল নাই, অথবা হিন্দি, যেটাই হোক না কেন, দৃশ্যমে মেইন যে থিমটা ছিল, আপনি যেটা দেখেন সেটা কখনোই কিন্তু মাথা থেকে একদম অমিট হয়ে যায় না। সো এই চর্চা বলতে আমি বুঝতেছি হচ্ছে এটাকে ভিজুয়ালাইজ করা। স্ট্রেট গুলাকে ভিজুয়ালাইজ করবেন, অবস্থানটা দেখবেন, তারপর তার নামটা মনে রাখার চেষ্টা করবেন যে হ্যাঁ ওই অবস্থানে এই নামটা। তাহলে আপনার 90% কাজ ডান। এরপর যেটা হবে সেটা হচ্ছে কাদেরকে কানেক্ট করছে এবং কাদেরকে সেপারেট করছে। এই কানেক্টটা সেপারেটটা তখন অনেকটা ইজি হয়ে যাবে। আপনি যদি অবস্থানটা দেখেন যে হ্যাঁ এটা হচ্ছে আপনার আহ ইউরোপ এবং আফ্রিকার মাঝামাঝি অবস্থান, সো ডেফিনেটলি আপনি তখন বুঝতে পারবেন এটা সেপারেট করবে ইউরোপ এবং আফ্রিকাকে। বা আপনি যদি কখনো দেখেন যে হ্যাঁ পারস্য উপসাগরের পাশে অবস্থান এই প্রণালীটা, তাহলে ডেফিনেটলি এটা পারস্য উপসাগরের সাথে নিশ্চয়ই অন্য কোনো একটা উপসাগর বা সাগরকে কানেক্ট করবে। সো আপনি লোকেশন ধরতে পারলে, নামটা মনে রাখতে পারলে, আপনার কানেক্টিং এবং সেপারেটিং পার্টটা মনে রাখা খুব একটা কষ্টকর হয় না। ওকে, এইটুকুই আমি হয়তো আপনাদেরকে টিপস দিতে পারবো, এর বেশি পারছি না, সরি। এখন আসেন আমরা একটু দেখি এগুলো অ্যাপ্লাই করা যায় কিনা। অনেকগুলো প্রণালী আছে ভাই, এত প্রণালী মনে রাখা ইম্পসিবল, 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 আমি বলবো আপনাদের সাথে তাল মিলিয়ে। কিন্তু কি করা যায় তাইলে? যেটা করা যায় আমরা একটা একটা করে দেখবো, একবারে দেখবো না, একটা একটা করে দেখি। বাট লোকেশনটা একটু এখান থেকে আমরা দেখে নিতে পারি যে কোনটা কোথায় অবস্থিত। একজন ভাইয়া স্লাইডে একটু আগে বেরিং প্রণালীর কথা বলেছিলেন, ভাইয়া বেরিং প্রণালীটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এটা আমেরিকার সাথে, কিন্তু অনেকে আবার এটা কানাডার সাথে বলেন, কেউ কেউ আবার এটাকে রাশিয়ার সাথে বলেন। সো হোয়াট এভার ইট ইজ, আমি রাশিয়া বলি বা কানাডা বলি বা যাই বলি না কেন, দেখেন এই যে অংশটা বেরিং এর, এটা হচ্ছে আপনার কি অংশ বলেন তো, এই পার্টটা কি?
এটার নাম আছে একটা, ম্যাপ দেখেই বলেন না, আমার এখানে তো লেখা নাই। এটা আলাস্কা। আলাস্কা কার অংশ? রাশিয়ার অংশ ছিল, 1867 আগে ছিল, বর্তমানে আমেরিকার অংশ। সো এই যে পার্টটা, এই অংশটা কার অংশ? ডেফিনেটলি রাশিয়া, এখনো রাশিয়াই আছে। এই যে রাশিয়ার এই যে এই মাথাটা এবং এই মাথাটা। সো তাহলে এটা রাশিয়া এবং আমেরিকাকে পৃথক করেছে। সো এই দুটাকে যদি আমরা বৃহত্তর স্বার্থে মহাদেশে নিয়ে যাই, আমরা যদি বলি এই দুইটা মহাদেশ দিয়ে আমরা প্রকাশ করব, তাহলে কি বলতে পারি গ্রেডিং প্রণালী কোন দুইটা মহাদেশকে পৃথক করেছে? রাশিয়ার এই পার্টটা কিন্তু এশিয়ার মধ্যে পড়েছে। এশিয়া এবং উত্তর আমেরিকাকে পৃথক করেছে ব্রেডিং প্রণালী। ওকে। তো এইভাবে ম্যাপ দেখে আমরা একটা পড়লাম, এরকম রোজ আপনি দুইটা তিনটা করে প্রণালী পড়েন, 7 দিন 8 দিন 10 দিন বা 20 দিন টাইম দেন, দেখবেন মোটামুটি 10-12টা প্রণালী আপনার অবস্থান সহ মুখস্থ হয়ে গেছে। বা আমরা মনে করি যে ধরেন আমরা হচ্ছে আপনার ডোভার প্রণালীটা পড়বো, ঠিক আছে? ডোভার প্রণালী কোথায় আছে? এই যে দেখেন মাঝে আছে। আচ্ছা, ডোভারের আশেপাশে কে আছে আমি জানি না, একটু তাকাই ভালো করে। ডোভারের আশেপাশে থাকলে আমি দেখবো এই যে অংশটা, এটা হচ্ছে আপনার ইংল্যান্ড, এই যে আয়ারল্যান্ড, ঠিক আছে? তার মানে ডোভারের হচ্ছে আপনার ইংল্যান্ডের সাথে অবস্থিত। এবং ইংল্যান্ডের নিচে কে আছে, আপনি যদি ম্যাপ আগে থেকে আইডিয়া মাথায় রাখতে পারেন, ডেফিনেটলি ইংল্যান্ডের নিচে আছে হচ্ছে আপনার ফ্রান্স, স্পেন, পর্তুগাল, এই টাইপের সমুদ্র বন্দরওয়ালা দেশগুলো, বা যাদের হচ্ছে নৌবাহিনী ছিল আগে, যারা কলোনিয়ালিজম করেছে। সো ডেফিনেটলি ইংল্যান্ডের নিচেই হচ্ছে আপনার এই যে বড় জায়গাটা, এটা ফ্রান্স। তার নিচে হচ্ছে আপনার স্পেন, তারপর পর্তুগাল, নিচে ইটালি। তো ডেফিনেটলি ডোভার প্রণালীটার অবস্থান হচ্ছে আপনার ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে। সো ইংল্যান্ড এবং ফ্রান্সকে পৃথক করেছে হচ্ছে আপনার ডোভার প্রণালী, এটা আমরা সুন্দর করে চোখ বন্ধ করে বলতে পারি, জাস্ট অবস্থানটা দেখার কারণে। সিমিলারলি আমরা যদি আবার একটু চিন্তা করি যে না, আমি এভাবে করব না, আমি একটু অন্য আর একটা প্রণালী দেখব, মনে করেন হচ্ছে আমি হরমুজ প্রণালী নিয়ে একটু কথা বলবো। কোথায় হরমুজ প্রণালী? এই যে হরমুজ প্রণালী দেখেন। হরমুজ প্রণালীটা কোথায় আছে, আমি অবস্থানটা আগে দেখবো। অবস্থানটা হচ্ছে ভালোভাবে বুঝতে পারতেছেন, এটা একটা মিডিল এশিয়া বা মধ্য এশিয়ার, মিডিল ইস্টের মোটামুটি মাঝামাঝি জায়গাতে আছে। এবং তার নিচে কিন্তু আবার একটা আফ্রিকান পার্টও আছে। সো হোয়াট এভার, আফ্রিকান পার্ট তো আরো নিচে, এই নিচে, কিন্তু আফ্রিকার উপরের এই অংশটাতে কোন কোন দেশ অবস্থিত? আমি জানি এখানে আছে হচ্ছে আপনার ইউএই আছে, বা এই টাইপের কিছু দেশ আছে। আর উপরে এখানে হচ্ছে মধ্য এশিয়ার মধ্যে কয়েকটা দেশ আছে, এর মধ্যে সৌদি আরব আছে, ইরান আছে, ইরাক আছে, তেহরানের কিছু অংশ আছে, এই জায়গাগুলোতে আছে। সো হরমুজ প্রণালীটার একটা অবস্থান আমি আপেক্ষিকভাবে চিন্তা করে নিলাম যে এটা মধ্য এশিয়ার দেশগুলো দিয়ে সারাউন্ডেড। সো ডেফিনেটলি এটা মধ্য এশিয়ার যে কোনো দুইটা দেশকে পৃথক করবে এবং ওখানে অবস্থিত কোনো না কোনো সাগর উপসাগরকে কানেক্ট করবে। সো আমি কাদেরকে কানেক্ট করবে এখানে? বুঝতেই পারতেছেন, মধ্য এশিয়া ডেফিনেটলি ইরান আছে, সো ডেফিনেটলি এখানে পারস্য উপসাগর চলে আসবে। সো পারস্য উপসাগর এবং এখানে আছে ওমান উপসাগর, এই দুইটাকে কানেক্ট করে দিচ্ছে আপনার হরমুজ প্রণালী। অন্যদিকে এই দুইটাকে কানেক্ট করতে গেলে দুইটাকে পৃথক করতে হচ্ছে। যেহেতু পারস্য আছে, তার মানে ডেফিনেটলি এখানে ইরান থাকবে ভাই। পারস্য উপসাগর তার মানে ইরান আছে। আর ওমান উপসাগর থাকলে নিশ্চয়ই নিচে ওমানের আশেপাশে যদি কোনো দেশ থাকে, সংযুক্ত আরব আমিরাত, ইউএই, এই দুইটাকে পৃথক করতেছে। ব্যাস, আমি তিনটা প্রণালী একটু ব্যাখ্যা করলাম। দেখেন তো, এরকম দুইটা তিনটা করে যদি একদিনে পড়েন বা ডেইলি পড়েন, 10-12টা প্রণালী মুখস্থ করা কিন্তু অবস্থান সহ খুব একটা কঠিন না। আপনাদের কাছে কি ক্লিয়ার হচ্ছে কিনা একটু ফিডব্যাক নিব। আচ্ছা, ভেরি গুড। তার মানে কিছুটা সফল হয়েছি, এখনো পুরোপুরি হই নাই দেখি। এখন কথা হচ্ছে, প্রণালী কিন্তু অনেকগুলো আছে ভাইয়া। এখন এই 20টা প্রণালীতে কিভাবে হচ্ছে আপনার মনে রাখা সম্ভব? ডেফিনেটলি সম্ভব না। সো আমরা স্লাইডে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রণালীর নাম এখানে দিয়ে দিয়েছি, এগুলো একটু আমরা মনে রাখবো। আই থিংক এর মধ্য থেকে আসা উচিত। তারপরও যদি আসলে বাইরে থেকে আসে, আসলে কিছু করার নাই। যেমন হচ্ছে আপনার জিব্রাল্টার প্রণালী, এটা গুরুত্বপূর্ণ। 1 বাই 1 দেখেন সবগুলা স্লাইডে আছে। এই যে সুখী আপু জিব্রাল্টারটা বলতেছি, দেখেন এটা বড় করেই দেওয়া আছে। 1 বাই 1 একটু যাই কয়েকটা। জিব্রাল্টারের অবস্থানটা আমি চিন্তা করব হচ্ছে যে কোনো একটা জায়গায় চিন্তা করব, এটা কোন মহাদেশের মধ্যে আছে। জিব্রাল্টার প্রণালীটা হচ্ছে আপনার এমন একটা প্রণালী যেটা ইউরোপ এবং আফ্রিকার মাঝামাঝি একটা পয়েন্টে অবস্থিত, খুবই চিকন একটা সরু প্রণালী। সো সরি,
যেহেতু ইউরোপ এবং আফ্রিকার মধ্যে কানেক্টিং একটা পয়েন্টই আছে, আমরা যদি ম্যাপ ভালো করে দেখি, সেটা হচ্ছে নর্থ আফ্রিকার একটা দেশ আছে মরক্কো, তার সাথে আছে আলজেরিয়া, তার সাথে লিবিয়া। এইটা মরক্কো, এইটা আলজেরিয়া, এইটা লিবিয়া, ঠিক আছে। এখন কথা হচ্ছে আলজেরিয়ার উপরে হচ্ছে ভূমধ্যসাগর। সো আলজেরিয়ার উপরে যদি ভূমধ্যসাগর, ডেফিনেটলি এটা ইউরোপের সাথে কানেক্ট হতে পারবে না, কারণ এইটা স্পেন, এই যে স্পেন, তার উপরে ফ্রান্স। সো এইটা হচ্ছে না। সো মরক্কো আছে নর্থ আফ্রিকার আরেকটা দেশ, যেটা একমাত্র ইউরোপের সাথে কানেক্ট হতে পারে। সো মরক্কো এবং স্পেন এই দুইটার মাঝে হচ্ছে আপনার এই ছোট্ট করে জিব্রাল্টার প্রণালীটা অবস্থিত, যেটা দিয়ে আটলান্টিকের সাথে এই যে ভূমধ্যসাগরের কথাটা বললাম ভাই, অবস্থান মনে রাখতে হবে। এই ভূমধ্যসাগর এবং আটলান্টিককে কানেক্ট করেছে হচ্ছে আপনার এই জিব্রাল্টার প্রণালী। এবং এটা করতে গিয়ে সে আফ্রিকা, স্পেসিফিক ভাবে দেশের নাম বাদ দেন, আফ্রিকা এবং ইউরোপকে পৃথক করে দিয়েছে। ব্যাস হয়ে গেল অবস্থান সহ একটা ব্যাখ্যা। সো কথা হচ্ছে অবস্থান আমি ভালো করে বুঝলাম, ব্যাখ্যাও ভালো করে বুঝলাম, বাট নামটা কিন্তু ভাই আপনার মুখস্থ করতে হচ্ছে। দেখেন প্রতিটা জায়গাতে নাম কিন্তু মনে রাখতেই হবে, এইটা আপনার মুখস্থ করার কাজ। সো এই জন্য আমি কিন্তু আপনাকে স্ট্র্যাটেজিতে বলেছিলাম নামটা আপনাকে মনে রাখতে হবে, এটা কেউ আপনাকে মনে রাখিয়ে দিতে পারবে না, ইটস আপ টু ইউ। বাট লোকেশন এবং কানেক্টিং পয়েন্টটা আপনি চাইলে বুঝে বুঝে ম্যাপ থেকে বের করতে পারবেন, ঠিক আছে। সো এইভাবে যতগুলো প্রণালী আছে ভাইয়া, আজকে একটু স্টাডি করা শুরু করেন ক্লাস শেষের পরে। এবং সব থেকে বড় ট্রিক্সটা হচ্ছে সবগুলো একবারে স্টাডি করতে যেয়েন না, টাইম দিয়ে করেন। মানে আজকে দুই তিন চারটা করেন, কালকে আবার তিন চারটা করেন, এরকম 3-4 দিন পর মিলে একবারে 10-12টা মুখস্থ রাখার চেষ্টা করেন। তো এটাতে একটা লস আছে, সামনে আপনাদের পরীক্ষা আছে, এক্সাম, তো সেখানে হয়তো আপনার এটা নাও আপনি কমন পড়তে পারে। হোয়াট এভার, এই এক্সামের নাম্বার নিয়ে চিন্তা করেন না প্রিলির এক্সামের নাম্বার নিয়ে চিন্তা করেন, ডেফিনেটলি ওইটা। সো এভাবে পড়েন, এটা একদিনে সম্ভব না, ভুলে যাবেন। ওকে। সো এই যে বান্দে প্রণালী আছে এখানে, দার্দানেলিস আছে, মালাক্কা আছে, হরমুজ আছে, পক প্রণালী আছে, ডোভার, বেরিং যেগুলো দেখালাম, ফরমোজা, ফ্লোরিডা। তো ফ্লোরিডা প্রণালী বললেই তো মনে পড়ে যেটা ফ্লোরিডার সাথে কানেক্টেড, ডেফিনেটলি এটা হচ্ছে ইউএসএস সাউথ পার্টে অবস্থিত হবে। সো নাম দিয়েও কিন্তু অনেক সময় হচ্ছে এগুলা মুখস্থ রাখা পসিবল। আচ্ছা, তো এরপরে সিসিলি প্রণালী আছে, তাতার প্রণালী আছে। তাতার প্রণালী রাশিয়া এবং শাখালিন দ্বীপপুঞ্জের মাঝে, যেটা জাপান সাগর এবং ওস্টক সাগরকে কানেক্ট করেছে। তো হোয়াট এভার ভাইয়া, প্রণালীগুলো একটু চেষ্টা করবেন। নেক্সট ক্লাসে আমাকে একটু আবার বললেন যদি কারো এরপরও প্রবলেম হয় যে না ভাইয়া আমার তো এই ওয়েতেও হচ্ছে না, কি করা যায়, দেখি অন্য কিছু করা যায় কিনা, ঠিক আছে, চেষ্টা করবো আবার অন্য কোনো ওয়েতে বলার জন্য। তা আপাতত আজকে এভাবে একটু চেষ্টা করবেন আজকে ক্লাসের পরে। আচ্ছা, এবার আমরা একটু খাল পড়বো। প্রণালী তো পড়েছি ন্যাচারাল ওয়েতে তৈরি হয়, কিন্তু খাল তো ভাই ন্যাচারাল না, খাল তো মানব সৃষ্ট। তো এরকম দুইটা খালের নাম আমরা জানি, পানামা খাল, সুয়েজ খাল। পানামা খালটা কোথায় অবস্থিত? দক্ষিণ আমেরিকার পানামা রিপাবলিকের কাছে, যেটা প্রশান্ত এবং আটলান্টিককে কানেক্ট করেছে। এবং খননকালটা ছিল দীর্ঘ প্রায় 33 বছর, ঠিক আছে। উদ্যোক্তাকে নাম নাম মনে মনে রাখলেও চলবে, দৈর্ঘ্যটা মনে রেখেন 82 কিলোমিটার, কম, সুয়েজ খালটা অনেক বেশি। গড় প্রস্থটা আবার আপনার এখানে বেশি পানামা খালে, সুয়েজ খালে একটু কম, গভীরতা আবার দুইটাই কাছাকাছি। মানচিত্র অবস্থান দেখতে চাই দেখতে পারেন, এই পাশে প্রশান্ত, এই পাশে আপনার ক্যারিবিয়ান সাগর, আলটিমেটলি আটলান্টিক মহাসাগর আর কি, ক্যারিবিয়ান তো আটলান্টিকের মধ্যেই পড়েছে। আর অন্যদিকে সুয়েজ খালটা হচ্ছে আপনার ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে কানেক্ট করেছে, অর্থাৎ ভূমধ্যসাগরের যে চিপা, এই চিপা দিয়ে কোনোভাবে আপনার কোন দিকে আসা যাচ্ছিল না, ভারত মহাসাগরের দিকে আসা যাচ্ছিল না, মাঝখানে পুরো ল্যান্ড দিয়ে ব্লক করা ছিল। তো ডেফিনেটলি ঘুরে ঘুরে আসতে হতো। তো এই ঝামেলা থেকে মুক্তির জন্য পরবর্তীতে আপনার সুয়েজ খাল খনন করা হয়, যেটা বর্তমানে মিশরের আন্ডারে আছে। আচ্ছা, এবার দেখি চীনের মহাখাল। এটা খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও একবার রিডিং করতে পারেন, এটা নিয়ে খুব বেশি কথাবার্তাও হয় না। এটা আপনার অনেক পুরনো আমলে হচ্ছে করা হয়েছিল, খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী থেকে 1700 খ্রিস্টাব্দ, বহুদিন ধরে ধীরে ধীরে করা হয়েছে। তো এটা আমি বলবো যে খুব নট সো ইম্পর্টেন্ট, হোয়াট এভার, পানামা এবং সুয়েজটাই দেখেন, তাতেই চলবে। আচ্ছা, হরমুজ প্রণালী কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে? একটু আগে আমি পড়িয়েছি হরমুজ প্রণালী, এবং সেটাই পোল কোশ্চেনে আছে, পারলে একটু রেসপন্স করি সবাই। আচ্ছা, গুড। পারস্য এবং ওমান উপসাগর ভাইয়া, এই দুইটার কথা বলেছিলাম। আরব সাগর না ভাইয়া, ওমান। ইউএই এবং কাকে পৃথক করেছে? ইরান, এই দুইটাকে সেপারেট করেছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। এরপরে আমরা চলে যাব হচ্ছে ভৌগোলিক কিছু সীমারেখা, কিছু লাইন আছে না ভাইয়া,
এত ডিগ্রি লাইন, এত ডিগ্রি লাইন, বা অমুক লাইন তমুক লাইন, এই লাইনগুলো হচ্ছে আপনার ম্যাপ দেখে দেখে একটু পড়তে হবে। তার আগে আমি কয়েকটা লাইন আপনাদেরকে একটু হালকা করে বুঝাই। আপনারা সবাই একটু ম্যাপটার দিকে তাকান, আপনাদের হাতের ম্যাপটার দিকে তাকান, তারপর আমার স্লাইডের দিকে তাকাবেন। প্রথম চারটা পড়াচ্ছি, এর পরের গুলো পরে পড়াবো, প্রথম চারটা আগে। আচ্ছা, আপনারা যদি একটা পৃথিবীর কথা চিন্তা করেন, একদম ম্যাপের মাঝামাঝি যান, দেখবেন ম্যাপের মাঝামাঝি একটা 0 ডিগ্রি রেখা আছে। খেয়াল করছেন? একদম ম্যাপের মাঝামাঝি, অর্থাৎ যে বিষুব রেখাটা, সেটাতে 0 ডিগ্রি আছে। খেয়াল করছেন কেউ? ম্যাপটা দেখে আমাকে বলেন, বা ম্যাপ বা গ্লোব যাই থাকুক না কেন। আচ্ছা, সো 0 ডিগ্রি থেকে আমি যদি ধীরে ধীরে উপরের দিকে যাই, এক সময় আমি কিন্তু 30, 60, 90 করে 180 ডিগ্রি পর্যন্ত যেতে পারবো। আবার নিচের দিকে গেলেও আমি 30, 60 করে 180 ডিগ্রি পর্যন্ত যেতে পারবো। সো হোয়াট এভার ইট ইজ, আমার এতদূর যেতে হবে না, আমার মোটামুটি 50 ডিগ্রির মধ্যে থাকলেই হবে। এবার 0 ডিগ্রি থেকে আস্তে আস্তে শুরু করে উপরের দিকে ওঠা। 17 ডিগ্রি আনুমানিক একটা পয়েন্ট চিন্তা করেন, তারপর সেই পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইন টানেন এরকম করে। দেখেন তো কোন জায়গায় গিয়ে মিলিত হচ্ছে। 17 ডিগ্রি থেকে আপনি ডিরেক্ট লাইন টানেন, দেখেন কোন জায়গায় থেকে মিলিত হচ্ছে। আনুমানিক 17 ডিগ্রি। আমার এখানে ম্যাপটা ছোট ভাইয়া, এই জন্য দেখাতেও পারবো না চাইলেও, এই জন্য আমি ম্যাপ থেকে দেখাচ্ছি না, আপনাদেরকেই দেখাচ্ছি মুখে মুখে বলে। এটি সবাই ফাইন্ড আউট করেন, 17 ডিগ্রি কোন দিকে গিয়ে মিলিত হয়। স্লাইডে আমার যেটা লেখা আছে তার সাথে কি মিলে? ভিয়েতনামের মধ্যে কি এটা গিয়ে পড়ে? দেখেন তো একটু। মাঝ বরাবর মনে করেন এইটা হচ্ছে আপনার ম্যাপ। 0 ডিগ্রি, এই 17 ডিগ্রি নিশ্চয়ই একটু উপরে থাকবে। এভাবে একটা লাইন টানবেন, লাইনটা দেখেন এই ভিয়েতনামে গিয়ে পড়ে কিনা। হ্যাঁ, অনেকেই রেসপন্স করেছেন পরে। সো 17 ডিগ্রি উত্তর রেখা মানে হচ্ছে আপনার দুই ভিয়েতনামকে পৃথক করা রেখা, এটাকেই 17 ডিগ্রি উত্তর অক্ষরেখা বলবে। ওকে, এভাবে মনে রাখবেন। এবার একটু উপরে যাই, 24 ডিগ্রি উত্তর অক্ষরেখা, একটু উপরে। দেখেন তো 24 ডিগ্রি কোথায় গিয়ে মিলিত হচ্ছে। অনেকগুলো দেশের উপর দিয়ে যাচ্ছে, কিন্তু ভারত পাকিস্তান পরে কিনা সেটা একটু দেখেন। ইয়েস, ডেফিনেটলি। দেখবেন ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা লাইন আছে, এর উপর দিয়ে চলে যায়। তো পাকিস্তান এই রেখা বরাবর হচ্ছে তাদের সীমানা দাবি করে, যদিও তাদের এই দাবিটা খুব একটা মেনে নেওয়া হয় না, বাট স্টিল তারা দাবি করে থাকে আর কি। সো 24 ডিগ্রি উত্তর অক্ষরেখা মানে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান। 17 ডিগ্রি মানে হচ্ছে ভিয়েতনাম। ওকে, এবার আরেকটু উপরের দিকে যাই। 38 ডিগ্রিটা একটু আপেক্ষিকভাবে চিন্তা করেন তো কোথায় আছে। 38 ডিগ্রি, লম্বা লাইন টেনে দেখেন তো কোরিয়ার দিকে চলে যায় কিনা। উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। নিজেরাই খুঁজে বের করেন। পেলে একটু রেসপন্স করেন ভাইয়া, একটু চুপ করে বসে থাকলে হবে না। পেলে রেসপন্স করেন যে 38 ডিগ্রি পাচ্ছেন কিনা, কোরিয়ার মধ্যে পড়ে কিনা টান দিলে। আচ্ছা, ওকে, তাহলে তো ভালো পেলে। পেয়েছেন তাহলে সবাই। তো উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে পৃথককারী রেখাটাই হচ্ছে 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এবং ওই জায়গাটাই হচ্ছে পানমুনজং, একটা গ্রাম আছে যে গ্রামে একটা শান্তি বৈঠক হয়েছিল 2018 সালে। ঠিক আছে, দুই কোরিয়ার প্রেসিডেন্টের মধ্যে। ভাইয়া জাপান পড়বে, আরো অনেক দেশ পড়বে, আমি যেটা স্লাইডে আছে সেটা পড়ে কিনা সেটা খুঁজতে বলেছি। 38 ডিগ্রিতে শুধুমাত্র যে কোরিয়া পড়বে তা তো না ভাইয়া, আপনার উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এইসব দেশের মধ্যে তো অনেক দেশ পড়বে। আফ্রিকা পড়ছে, এশিয়া পড়ছে, অনেকগুলো দেশের মধ্যেই তো পড়ছে। বাট আপনাকে যেটা খুঁজতে বলেছে সেটা দেখেন যে কোরিয়া পড়ছে কিনা। আমাদের বিভক্তকারী দেশ রেখাটা হচ্ছে উত্তর কোরিয়ার জন্য। আচ্ছা, এবার দেখেন আর একটু উপরে চলে যাই। 49 ডিগ্রি উত্তর অক্ষরেখা যেটা, বা অক্ষরেখা যেটা, সেটা দেখেন যুক্তরাষ্ট্র কানাডার মধ্য দিয়ে গেছে কিনা। 49 ডিগ্রি, এটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যকার বিভক্তকারী রেখা বা সীমা রেখা। ঠিক আছে, তো এইভাবে চারটা মাত্র এরকম উত্তর অক্ষরেখা টাইপের সীমারেখা আছে। এই চারটের জন্য একটু আলাদা করে বলে ফেললাম, ম্যাপ দেখে দেখে যেন খুঁজে বের করতে পারেন। সো 17, 24,
আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠবো। 0 ডিগ্রি থেকে উপরের দিকে উঠলে প্রথমে আমরা ভিয়েতনাম পাবো, এরপর একটু উপরে গেলে ভারত পাকিস্তান, তার একটু উপরে গেলে হচ্ছে আপনার 2 কোরিয়া, তার উপরে গেলে হচ্ছে যুক্তরাষ্ট্র কানাডা। ওকে, এই 4টে ভাই মনে রাখবেন। এবার আসি অন্যান্য লাইনগুলো। ভাইয়া এই লাইনগুলোতে আমার বোঝানোর কিছু নাই, সরি টু সে, ঝাড়া মুখস্থ। তবে আমি মার্ক করে দিতে পারি কোনগুলো লাগবে। রেড ক্লিফ লাইন, স্টার মার্ক লাগবে। লাইন অফ কন্ট্রোল আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তান। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এটা হচ্ছে ভারত এবং চীন। ডুরাল্ড লাইন পাকিস্তান আফগানিস্তান। সনোরা লাইন যুক্তরাষ্ট্র মেক্সিকো, এগুলো লাগবে না। ম্যানারহেইম লাইন রাশিয়া ফিনল্যান্ড। ব্লু লাইন ইসরায়েল লেবানন, এটা ইসরায়েলের পতাকায় ব্লু আছে সেইভাবে চিন্তা করতে পারেন মুখস্থ রাখার জন্য। ঠিক আছে। আবার পার্পল লাইন ইসরায়েল সিরিয়া, এইটা কিভাবে করবেন আই ডোন্ট নো, বাট এই ধরনের রং যে লাইনগুলা, মানে বিভিন্ন কালার দিয়ে যে লাইনগুলো, সেগুলো সব ইসরায়েলের সাথে কানেক্টেড। ব্লু, পার্পল, গ্রিন, তিনটাই হচ্ছে ইসরায়েলের সাথে কানেক্টেড। ওকে। আচ্ছা, জিগফ্রেড, ম্যাজিনো, সিগফ্রাইড, হিন্ডারবার্গ, অনেক লাইন আছে ভাই, এত মুখস্থ রাখা পসিবল না, পারলে পড়েন, না পারলে দরকার নাই। ঠিক আছে। আচ্ছা, ফারজান আপু বারবার হ্যান্ড রেজ করছেন, আপু হ্যান্ড রেজ করে তো লাভ নাই, আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি চ্যাট বক্সে করেন। ওকে, ক্লাসের মাঝখানে হ্যান্ড রেজ অপশন নেওয়া হয় না। সবাই প্রশ্ন করছে চ্যাট বক্সে, আপনিও পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, সো এই হচ্ছে মোটামুটি আপনার সীমারেখাগুলা। সীমারেখাগুলো একটু ট্রাই করেন, দেখেন কতগুলো মনে রাখা যায়, বাট প্রথম 4টা বেশি গুরুত্বপূর্ণ, দ্যাটস ওয়াই আমি একটু আলাদাভাবে ম্যাপে দাগিয়ে দেখানোর চেষ্টা করেছি। আমার এখানে ম্যাপ ছিল তাই দেখালাম না, আপনাদেরকে দিয়েই করিয়েছি। আচ্ছা, তাহলে এবার চলে যাই পরবর্তী অংশ। পরবর্তী অংশে কি আছে দেখেন তো। একটা হিজিবিজি একটা ম্যাপ আছে, কিন্তু আমি এটাকে হিজিবিজি না বলে অন্যভাবে বলবো, সেটা হচ্ছে বিরোধপূর্ণ দ্বীপ। বিশ্বের বিভিন্ন জায়গায় বিরোধপূর্ণ অঞ্চল আছে, বিরোধপূর্ণ দ্বীপ আছে। তো সেই যাবতীয় অঞ্চলগুলোকে হচ্ছে আপনার এই জায়গাটায় দেখানো হয়েছে। ঠিক আছে, বিরোধপূর্ণ এবং উল্লেখযোগ্য কিছু দ্বীপ এবং উপদ্বীপ। সো আপনাদের ক্লাস বইয়ে বইটা আছে, উত্তরণের প্রিপারেশন বুক, সেই প্রিপারেশন বুকে কিন্তু আপনার লেখাও আছে, বাট এখানে ম্যাপ আছে, সো আমি ম্যাপ দেখিয়ে বোঝাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, তো দ্বীপগুলোর মধ্যে যদি চিন্তা করি, আমরা প্রথমে আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে শুরু করি আস্তে আস্তে। যেমন ভারতের আশেপাশে কি আছে? ভারতের আশেপাশে আপনার ভারত মহাসাগরের মধ্যে কিছু দ্বীপ আছে, যেমন মাদাগাস্কারের নাম আমি বলেছিলাম। তারপরে জাভা আছে, ইন্দোনেশিয়ার একটা ফেমাস দ্বীপ। সুমাত্রা আছে, প্রায় এখানে সুনামি হয়, ভূমিকম্প হয়, তাই না, জলোচ্ছ্বাস হয় প্রায় এখানে। তারপর বর্নিও আছে, কারণ আমরা জানি যে ইন্দোনেশিয়া হচ্ছে একটা বড় দ্বীপ রাষ্ট্র। সো দ্বীপরাষ্ট্রের কথা যেহেতু আসতো, এরকম আরো অনেকগুলা দ্বীপ নিয়ে একটা রাষ্ট্র আছে যেটা হচ্ছে জাপান। তো জাপানের কয়েকটা ভালো দ্বীপরাষ্ট্রের মধ্যে দ্বীপের মধ্যে আছে হনসু, শিকোকু, এই টাইপের একটা দ্বীপ আছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ভারতের মধ্যে আছে আপনার আন্দামান নিকোবর, এই দ্বীপটা ভেরি ফেমাস, আমি আগেই বলে ফেলছি, এই যে শার্লক হোমসের একটা গল্পের কথাই বলেছিলাম। এবার আমরা একটু নিচের দিকে যাই, নিচের দিকে গেলে আপনার এই যে পলিনেশিয়া মাইক্রোনেশিয়া এলাকায় বেশ কিছু দ্বীপ টিপ আছে, যেমন পাপুয়া নিউগিনি, নিউগিনি, এই টাইপের কিছু দ্বীপ আছে। তারপরে হচ্ছে একটু এই দিকে দক্ষিণ মহাসাগর হয়ে পার হয়ে যদি আটলান্টিকের দিকে যাই, সেই বিখ্যাত ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আছে, যেটা আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যে বিবাদের কারণ হয়েছিল, এবং দুইটা দেশ এটার জন্য যুদ্ধ করেছিল। পরবর্তীতে আর্জেন্টিনা পরাজিত হয়, কিন্তু সেই পরাজয়ের শোধ তারা আবার অন্যভাবে মরাল ভিক্টরি নিয়েছিল 1986 সালের ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডকে পরাজিত করে, বিশ্বকাপ ফুটবলে। যাই হোক, এর উপরের দিকে যদি একটু আসি, সেন্ট হেলেনা দ্বীপপুঞ্জ আছে। এই সেন্ট হেলেনা দ্বীপের নাম কেন গুরুত্বপূর্ণ, কেউ একজন আমাকে একটু বলেন, কি হয়েছিল সেন্ট হেলেনাতে? নেপোলিয়ানকে নির্বাসন দেওয়া হয়েছিল, রাইট। ইয়েস, বনবাস না ভাইয়া, নির্বাসন আর কি, সেখানে তিনি মৃত্যুবরণ করেন। আচ্ছা, এটার জন্য সেন্ট হেলেনা গুরুত্বপূর্ণ, এটা সাউথ আটলান্টিকে। কোথায়? সাউথ আটলান্টিকে। আচ্ছা, এরপরে দেখি কি আছে, একটু উত্তরের দিকে অগ্রসর হই। উত্তরের দিকে অগ্রসর হলে ফ্রান্সের কোর্সিকা আছে, না ভাই এটা দরকার নাই, এত গুরুত্বপূর্ণ কিছু না। আইসল্যান্ডটা মনে রাখতে পারেন, এটা ওয়ান কাইন্ড অফ একটা দ্বীপ রাষ্ট্র এবং খুবই সুন্দর জায়গা আইসল্যান্ড। আচ্ছা, এবার একটু উপরের দিকে উঠে যাই, বড় আছে গ্রিনল্যান্ড, ডেনমার্কের আন্ডারে। ভিক্টোরিয়া একটা জায়গা আছে, এটাও একটা দ্বীপের মতো, কানাডার আন্ডারে, নট সো ইম্পর্টেন্ট বাট স্টিল দেখতে পারেন। আবার একটু ভিতরের দিকে প্রবেশ করি, ইউরোপের মধ্যে কি কি আছে। ইউরোপের মধ্যে আপনার সিসিলি আছে, এটা একটা দ্বীপ রাষ্ট্র। মিশরের সিনাই উপদ্বীপ আছে, এটা একটা দ্বীপের মতো। সৌদি আরবের মধ্যে কিছু ছোট ছোট আরব উপদ্বীপ আছে, এটা অত গুরুত্বপূর্ণ না, সো দরকার নাই। এবং কোরিয়ান উপদ্বীপ আছে, এটা গুরুত্বপূর্ণ, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মাঝামাঝি ছোট একটা জায়গা, কোরীয় উপদ্বীপ। সো এই যে আমি কয়েকটা পয়েন্ট দাগালাম, মোটামুটি এই কয়েকটা একটু মনে রাখেন। প্রিপারেশন বুকে দেখবেন লিখিত আকারে বা ছক আকারে আছে। আচ্ছা, এখান থেকে কি টাইপ কোশ্চেন করে ভাইয়া?
এখন বলতে হচ্ছে নিচের কোনটি একটি দ্বীপ, এরকম প্রশ্ন হতে পারে। বা আদৌ হচ্ছে একটা দ্বীপের নাম দিয়ে বললো এটা কিসের নাম বা এটা কি প্রকাশ করে, এরকম টাইপের কিছু লেম প্রশ্ন পুরনো বিসিএস গুলোতে আসতো 10 থেকে 34-এর মধ্যে। এখন ওরকম দ্বীপ নিয়ে যে খুব আহামরি প্রশ্ন হচ্ছে ওরকম না। আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো যখন দেখবো লাস্টে, তখন দেখবেন যে খুব একটা প্রশ্ন কিন্তু দ্বীপ থেকে আসে না। ঠিক আছে, তারপর আমাদের একটু পড়ে যেতে হবে। এবার আসি বিরোধপূর্ণ এলাকা। দ্বীপ যেহেতু আছে, স্থলবন্দর যেহেতু আছে, বিভিন্ন জায়গার মধ্যে বিরোধও থাকবে। তো আসেন আমরা একটু বিরোধপূর্ণ এলাকার নাম দেখি কয়েকটা। প্রথমেই ফকল্যান্ড নিয়ে কথা বলি, যেহেতু আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যে ফকল্যান্ড নিয়ে ঝামেলা হয়েছে, সো ডেফিনেটলি এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। সিনাই উপদ্বীপ মিশরের, যেটা নিয়ে ইসরায়েল এবং মিশরের মধ্যে যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, গোলান মালভূমি এটাও ইসরায়েলের সাথে জড়িত। ইসরায়েল এবং সিরিয়া এই এলাকা নিয়ে বিবাদ ঘটেছিল, যুদ্ধ হয়েছিল। তো আলটিমেটলি ইসরায়েলের সেই নাশকতা পূর্ব সময় থেকে এখনো পর্যন্ত চলমান রয়েছে। অন্যদিকে লায়লা বা পেরিজিল নামে একটা দ্বীপ আছে, যেটা নিয়ে আপনার স্পেন ও মরক্কোর মধ্যে যুদ্ধ হয়েছিল এবং বিবাদ এখনো চলমান আছে। জাস্ট স্পেন এবং মরক্কোর মাঝামাঝি, মরক্কো বলে আমার, স্পেন বলে তার। যদিও এটা এখন স্পেনের আন্ডারেই বলা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। শাতিল আরব জলপথ, এটা কোনো দ্বীপ না, বাট এটা একটা জলপথ। যেহেতু শাতিল আরব, সো অ্যারাবিয়ান দুইটা কান্ট্রি, ইরাক এবং ইরান, এভাবে মনে রাখবেন। ঠিক আছে, ক্রিমিয়া উপদ্বীপ, নিশ্চয়ই বলতে হবে না কোন দুইটা দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে বা কোন দুইটা দেশের মধ্যে বিবাদ আছে। ডেফিনেটলি রাশিয়া এবং ইউক্রেন। শাখালিন দ্বীপপুঞ্জ, যেটা রাশিয়া এবং জাপানের মধ্যে ঝামেলা আছে। সিমিলারলি কুরিল দ্বীপপুঞ্জ, আমাদের কুরিল ফ্লাইওভারের মতো মনে রাখবেন। শাখালিন কুরিল দুইটাই রাশিয়া এবং জাপান, একই দেশের মধ্যে বিবাদ চলতেছে। আবার আর একটা দ্বীপপুঞ্জ আছে যার নাম হচ্ছে সেনকাকু। নামটা শুনতে কেমন যেন লাগে, সেনকাকু দ্বীপপুঞ্জ। এটার সাথেও আবার জাপান রিলেটেড। সো জাপানের সাথে তিনটা অঞ্চল আছে যাদেরকে নিয়ে বিবাদ আছে। একটা হচ্ছে সেনকাকু, একটা কুরিল, একটা শাখালিন। সো দিস থ্রি আর উইথ জাপান। স্পার্টলি দ্বীপপুঞ্জ বলা হয়, কোনো কোনো জায়গায় স্পার্টলি দ্বীপের নামও বলা হয়। এটা নিয়ে চীন এবং ভিয়েতনামের মধ্যে যুদ্ধ হয়েছে এবং বিবাদ চলেছে। এছাড়া আরো কয়েকটা জায়গা আছে, যেমন আবু মুসা দ্বীপ, যেটা নিয়ে ইরান এবং ইউএই এর মধ্যে ঝামেলা আছে। ছোট করে লিখে দিই, ইরান প্লাস ইউএই। মান্নার দ্বীপ, যদিও এটা শ্রীলঙ্কার আন্ডারে, বাট স্টিল ভারত দাবি করে যে এটা আমরা পাবো, বাট এখনো পর্যন্ত শ্রীলঙ্কার আন্ডারেই আছে এটা। তো কয়েকটা আমি এরকম বিরোধপূর্ণ জায়গার নাম দেখালাম বা দ্বীপের নাম দেখালাম, এগুলো একটু ম্যাপ দেখে আইডেন্টিফাই করে নেন এবং আমাদের প্রিপারেশন বুকটাতে পেয়ে যাবেন এগুলো লিখিত আকারে। ওকে, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন, কোনো কনফিউশন? আচ্ছা, বিপুল ভাই বলেছেন জাপান এত যুদ্ধ কেন করে। ভাই জাপান যুদ্ধ কেন করে জানি না, বাট তাদের মধ্যে রক্তের মধ্যে যুদ্ধটা রয়ে গেছে অনেক আগে থেকে। ঠিক আছে, যদিও তারা এখন শান্তিপ্রিয় দেশ, বাট স্টিল এদের ইতিহাস বললে শেষ হবে না। আচ্ছা, আমরা সামনের দিকে যাই। এটা আরো হিজিবিজি ভাইয়া, এটা আমি এই ম্যাপ থেকে এভাবে দাগালে আপনারা কিচ্ছু বুঝবেন না। সো যেটা করব সেটা হচ্ছে, এটা দেখানো হয়েছে বিভিন্ন নদী বন্দর গুলা। এটা একটা ছকের মাধ্যমে পড়বেন। বিভিন্ন নদী বন্দর আছে, আমরা সমুদ্র বন্দর পড়েছি না, এখন আমরা নদী বন্দর পড়বো। সো আপনাদের প্রিপারেশন বুকে ছক আকারে নদী বন্দরগুলোর নাম দেওয়া আছে। সো ডেফিনেটলি এটা একটু ছক থেকে দেখবেন, বাট আমি একটু তারপরে বলি। যেমন বিখ্যাত বিখ্যাত সব সি পোর্ট, বড় বড় সমুদ্র জাহাজ, তারপর এ মালামাল আনা আনা নেওয়া করার জন্য কাজে লাগানো হয়। সিমিলারলি নদী পোর্ট গুলা বা আপনার রিভার পোর্ট গুলো কিন্তু কম গুরুত্বপূর্ণ না। যেমন আমাদের ঢাকার মধ্যেও কিন্তু রিভার পোর্ট আছে কয়েকটা গুরুত্বপূর্ণ, আমাদের বাংলাদেশে আছে, বলতে পারবেন নাম? বুড়িগঙ্গা কি একটা ছোটখাটো পোর্ট না? নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় কি একটা পোর্ট আছে না? এগুলো কি গুরুত্বপূর্ণ না? তুরাগ কি গুরুত্বপূর্ণ না? কর্ণফুলী, সেরকম অনেকগুলো পোর্ট কিন্তু আমাদের দেশের মধ্যেও গুরুত্বপূর্ণ আছে। চাঁদপুর, ডেফিনেটলি বরিশাল নদী বন্দর। তো এই যে এরকম বিভিন্ন দেশে আছে। যেমন হুগলিতে একটা নদী বন্দর আছে যেটা বেশ গুরুত্বপূর্ণ। তারপর পাটনাতে আছে ভারতের মধ্যে। তারপর চীনে ভারতের গঙ্গা, এটা একটা ভালো নদী বন্দর। যমুনা, ঠিক আছে। এবার আমরা যদি একটু আফ্রিকার দিকে আসি, নীল নদ, নাইলের পাশে যে নদী বন্দরটা সেটা একটা ভালো। কঙ্গো নদীর পাশে যে বন্দরটা আছে সেই পোর্টটা। দক্ষিণ আমেরিকাতে অ্যামাজন নদীর পাশে। ঠিক আছে, এবার যদি আমরা একটু উত্তর আমেরিকার দিকে যাই, মিসিসিপি মিসৌরি নদীর নাম আপনারা শুনেছেন, সেটার পাশে একটা পোর্ট আছে। হাডসন নদী আছে আপনার লন্ডনে। ঠিক আছে, এই কয়টা গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে রাইন নদী আছে, এই রাইন নদীটা গুরুত্বপূর্ণ ইউরোপে। টেমস লন্ডনে, হাডসন আমেরিকায় সরি। সিন নদী, এটাও হচ্ছে আপনার কোথায়? সিন নদী কোথায় দেখি, ম্যাপ দেখে অবস্থান দেখে কেউ একজন বলেন, সিন নদী বন্দরটা কোথায়? ফ্রান্সে, রাইট রাইট, ডেফিনেটলি ফ্রান্সে সিন আছে। ঠিক আছে, তারপরে আমস্টারডাম তো ডেফিনেটলি হচ্ছে আপনার নেদারল্যান্ডসে।
মস্কোভা ডেফিনেটলি আপনার এটা মস্কোর মধ্যে পড়েছে। দানিউব হচ্ছে আপনার কোথায়, কেউ একজন বলেন, দানিউব কোথায়? ডেফিনেটলি ইউরোপে কিন্তু কোন দেশের মধ্যে? খেয়াল করেন এটা কিন্তু মধ্য ইউরোপ। মধ্য ইউরোপের কয়েকটা কান্ট্রি হচ্ছে আপনার অস্ট্রিয়া, হাঙ্গেরি, ঠিক আছে, এই টাইপের কয়েকটা কান্ট্রি আছে। তো এটা মেবি হচ্ছে আপনার হাঙ্গেরি না অস্ট্রিয়া, আমি একটু কনফিউজড হয়ে গেছি ভাই, এই মুহূর্তে আমার খেয়াল নাই। এত কিছু মনে রাখা কঠিন। অস্ট্রিয়া, হাঙ্গেরি, রোমানি এগুলোর আশেপাশে কোনো একটা হবে, একটু দেখে নিবেন, ঠিক আছে। আমি পুরোপুরি শিওর না, বাট মধ্য ইউরোপের নদী হচ্ছে দানিউব। আচ্ছা, আর কি আছে? চীনে আছে ইয়াংসি কিয়াং, হোয়াংহো, চীনের দুঃখ বলা হয়, সাংহাই, এরকম কয়েকটা আছে। আর অস্ট্রেলিয়াতে আছে মারে ডার্লিং নামে সব থেকে বড় যে নদীটা, ঠিক আছে, এটাতে একটা পোর্ট আছে যেটা মারে ডার্লিং পোর্ট নামে পরিচিত। ব্যাস হয়ে গেল, এই কয়েকটা দেখবেন, আর কিছু লাগবে না। নদী বন্দর এত বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, তারপরও কয়েকটা নদী আপনাদের এখানে বিখ্যাত উল্লেখযোগ্য নদী এবং তীরবর্তী রাষ্ট্র দেখানো হয়েছে: গঙ্গা, ব্রহ্মপুত্র, নীলনদ, আমাজন, হোয়াংহো, ইয়াংসি কিয়াং, টাইগ্রিস, ইউফ্রেটিস যেটা ইরাক ইরানের মধ্যে দিয়ে গিয়েছে, বা দজলা ফোরাত নদী। ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটার নাম দেওয়া হয় বা বলা হয় হচ্ছে দজলা এবং ফোরাত, এই দুইটা নাম দেওয়া হয়েছে, ঠিক আছে। বাট এমনি নাম হচ্ছে টাইগ্রিস, ইউফ্রেটিস, হোয়াটএভার। চলে যাই হচ্ছে এবার আমরা বিভিন্ন বড় বড় পর্বত টর্বত গুলা দেখবো। ম্যাপ দেখে পর্বত পড়াটা কঠিন ভাইয়া, এটা ছক দেখে পড়াটা বেটার। সো আমি পর্বত গুলা কোথায় কোনটা আছে জাস্ট দেখানোর জন্য এই ম্যাপটা শো করছি। বাট এতগুলা পর্বত আপনার জীবনেও মনে রাখতে হবে না, আমার স্লাইডে কয়েকটা পর্বত আছে সেই কয়টা মনে রাখবো। বাট একটু দেখি কোথায় কোন পর্বত আছে। আমাদের আশেপাশে প্রথমে মাউন্ট এভারেস্ট দিয়ে শুরু করি। নেপাল, চায়না এটার মধ্যে পড়েছে, যদিও এটা ভারতে গেলেও দেখা যায়। এবার যদি আমরা একটু উত্তরের দিকে যাই বা ইউরোপের দিকে যাই, ইউরোপে আপনার মাউন্ট এলবুর্জ আছে রাশিয়াতে, নট সো ইম্পর্টেন্ট, দরকার নাই, আমি যেগুলো মার্ক করছি ওগুলোই পড়বেন। আহ এখানে শুধু পর্বত না, বিভিন্ন এলাকার কথাও বলা আছে, মরুভূমি, মালভূমি এগুলোও আছে। গোবি মরুভূমি খুবই নাম করা, ফেমাস, সাহারার মতো। সো গোবি মরুভূমি কোথায় অবস্থিত? চীন এবং মঙ্গোলিয়ার মাঝে। ওকে। তারপরে হচ্ছে কালাহারি মরুভূমি, এটাও একটা ফেমাস মরুভূমি, এটা হচ্ছে নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা এবং বতসোয়ানার মধ্যে। এবং নামিবিয়ার মরুভূমির পাশেই কিন্তু আপনার আটলান্টিক ওশেন আছে। কেউ কি সেটা জানেন? মরুভূমির লাল বালুর পাশেই আটলান্টিক ওশেন, নয়নাভিরাম একটা সুন্দর দৃশ্য। কেউ দেখেছেন? ইউটিউবে হোক বা ভিডিও হোক, যেখানে হোক, দেখছেন কেউ? এভাবেও কিন্তু মনে রাখতে পারেন ভাইয়া যে নামিবিয়াতে মরুভূমি আছে, যে মরুভূমির নাম হচ্ছে কালাহারি, এবং তার পাশে হচ্ছে আপনার ওশেন, আটলান্টিক ওশেন। ব্যাস, এভাবে তো অবস্থান মনে রাখা যায়। সো পুরো ব্যাপারটা আমি যদি একটু সামারি করি ভাইয়া, আজকের ক্লাসটা পুরোটাই হচ্ছে আপনার ভিজুয়ালাইজেশন, অবজারভেশন। আপনি ম্যাপ দেখবেন, ম্যাপ মনে রাখবেন, সেই অনুযায়ী এলাকার নামগুলা চর্চা করবেন। তাইলে দেখবেন অনেক ইজি হয়ে গেছে। তা না হলে ভাই আজকের যে ক্লাসে যে ইনফরমেশন মনে রাখা খুব টাফ। আচ্ছা, ডোকলাম তো মরুভূমি, ডোকলাম মালভূমি না, ডোকলাম ছোট একটা উপত্যকার মতো, অনেকে মালভূমি বলে এটাকে, ঠিক আছে, এটা ছোট একটা উপত্যকার মতো আসলে, চীন এবং ভারতের মাঝে, মাঝখানে আবার এটা ভুটানও দাবি করে। আচ্ছা, সাহারা মরুভূমি আফ্রিকার মধ্যে পড়েছে, বাট মেইনলি নর্থ আফ্রিকাতে। আমি বলেছিলাম আলজেরিয়া, লিবিয়া, মিশর, মালি, নাইজার, সুদান, তিউনিসিয়া এই দেশগুলোর মধ্যে পড়েছে, ঠিক আছে। আমি যেগুলো দেখাচ্ছি এগুলো পড়বেন ভালো করে। ভিক্টোরিয়া জলপ্রপাত, এটা জাম্বিয়ার মধ্যে পড়েছে, বাট স্টিল উগান্ডার রাজধানী কাম্পালাতেও ভিক্টোরিয়া আছে। কেনিয়ার মধ্যেও কিছুটা ভিক্টোরিয়া পড়েছে। সো আপনি যে পুরোপুরি বলবেন যে ভিক্টোরিয়া লেকটা আপনার শুধু যে জাম্বিয়ার মধ্যে, তা না, জলপ্রপাতটা জাম্বিয়ার মধ্যে, বাট ভিক্টোরিয়া লেকটা কিন্তু উগান্ডার কাম্পালা প্লাস আপনার কেনিয়ার মধ্যে একটু আছে। এবার একটু আমরা আর্জেন্টিনা বা দক্ষিণ আমেরিকার দিকে তাকাই, আবার এদিকে আসবো পরে। অ্যাঞ্জেল জলপ্রপাত খুবই ফেমাস নাম, ভেনেজুয়েলার জলপ্রপাতের মধ্যে বিখ্যাত হচ্ছে অ্যাঞ্জেল। এরপর যদি আমরা পর্বতের কথা চিন্তা করি, একাঙ্গুয়া একটা পর্বত আছে আর্জেন্টিনার, এটা মনে রাখতে পারি। পাতাগোনিয়া মরুভূমি বা পাটাগোনিয়া, যেটা আর্জেন্টিনা এবং চিলিতে আছে, ডেফিনেটলি এটাও ইম্পর্টেন্ট, এগুলো পড়বেন। যুক্তরাষ্ট্রে আছে গ্রেট বেসিন মরুভূমি। এই গ্রেট বেসিন মরুভূমিটার এলাকাটা কোথায় কেউ বলতে পারবেন? মানে ডেফিনেটলি এটা ইউএসএ তে, বাট ইউএস এর কোন অংশটায়? ক্যালিফোর্নিয়া কাছাকাছি। আরে ভাই, কানাডা কোত্থেকে আসলো? বললাম ইউএসএ তে, আপনি আবার কানাডা আসলেন কোত্থেকে আপু? কানাডা না, ইউএস এর মধ্যে একটা অংশ, কোন পার্ট বলেন? ইউএস এর কোন পার্টটা একটু লালচে, ধূসর? চিন্তা করেন না ভাইয়া, এগুলো তো মুখস্থ করতে হয় না।
টেক্সাস, নিউ মেক্সিকো এগুলার পাশে তো ভাইয়া, একটু ম্যাপ দেখেন এখন। দেখেন গ্রেট বেসিনের আশেপাশে জায়গাগুলো কি, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, নিউ মেক্সিকো, অ্যারিজোনাও পড়ছে কিছুটা। ঠিক আছে, ম্যাপ দেখেন, খালি ম্যাপ দেখলেই হবে। আর সব থেকে ভালো হয় যদি আপনারা ভাই ব্রেকিং ব্যাড দেখে ফেলেন। ব্রেকিং ব্যাড পুরো নিউ মেক্সিকো, অ্যালবাকার্কি নিয়ে করা হয়েছে। সেখানে নিউ মেক্সিকো, টেক্সাস, অ্যারিজোনা এবং তার পাশে মেক্সিকান বর্ডার নিয়ে কথাবার্তা বলা হয়েছে। সো আপনি যদি ব্রেকিং ব্যাড সিরিজটা দেখার স্বার্থে হলেও এই অংশটা নিয়ে একটু অ্যানালাইসিস করেন বা ম্যাপটা দেখেন, আপনার এই এলাকাটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আমি এভাবে ক্লিয়ার করছি। ঠিক আছে, এই অংশটা আমার এই জন্য ক্লিয়ার, প্রবলেম হয় না কখনো। আচ্ছা, এরপর হচ্ছে ম্যাকিনলি পর্বত, আলাস্কায় আছে, বিশাল পর্বত ভাইয়া, রাশিয়া থেকে প্রাপ্ত, আলাস্কা যুক্তরাষ্ট্রে ম্যাকিনলি পর্বতমালা। এবার আমরা একটু নিচের দিকে আসি, অস্ট্রেলিয়া ওশেনিয়ার দিকে। গ্রেট অস্ট্রেলিয়ান ডেজার্ট, যেটাকে গ্রেট অস্ট্রেলিয়া মরুভূমি বলা হয়, অস্ট্রেলিয়াতে আছে বিশাল এলাকা জুড়ে। ঠিক আছে, পুরো অস্ট্রেলিয়া জুড়ে ডেজার্টটা অবস্থিত। তো স্পেসিফিক কোনো জায়গা বলা যাবে না, বিভিন্ন আপনার স্টেট বা রাজ্যের মধ্যে এটা আছে। লুবনা আপু, এটা সিরিজটা হচ্ছে ব্রেকিং ব্যাড, নাম লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। আচ্ছা, এরপর আর থর মরুভূমি, ডেফিনেটলি ইম্পর্টেন্ট, ভারত এবং পাকিস্তানের মধ্যে। আহ এছাড়া এখানে কিলিমাঞ্জারো পর্বত আছে তানজানিয়াতে, নায়াগ্রা জলপ্রপাত আছে কানাডা এবং যুক্তরাষ্ট্রের মাঝে। এই কয়টাই মোটামুটি এনাফ এখান থেকে পড়ার জন্য, বাকিটা আমাদের প্রিপারেশন বুক দেখবেন, এনাফ। আচ্ছা, এবার আসি, মরুভূমিগুলা আলাদা করে দেখানো হয়েছে এখানে, হোয়াট এভার অলরেডি বলে ফেলছি, তারপর একটু দাগাই দেই। পাতাগোনিয়া, আর্জেন্টিনা, চিলি, ছোট করে লিখে দিচ্ছি। গ্রেট বেসিন, ইউএসএ, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা, নিউ মেক্সিকো। কালাহারি, নামিবিয়া, সাউথ আফ্রিকা। থর মরুভূমি কোথায়, ইন্ডিয়া, পাকিস্তান। সাহারা, নর্থ আফ্রিকা। চাঁদ, মিশর, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া। ঠিক আছে, এই টাইপের দেশগুলা। অ্যারাবিয়ান ডেজার্ট, অ্যারাবিয়ান ডেজার্ট। তাকলা মাকান, দাসবে কাবি লাগবে না ভাই। গোবি মরুভূমি কোথায়, চীন, মঙ্গোলিয়া। গ্রেট অস্ট্রেলিয়ান ডেজার্টও ডেফিনেটলি অস্ট্রেলিয়ান ডেজার্টের মধ্যে পড়েছে। এই হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট ডেজার্ট। দেখেন, এক ঝলকে কিন্তু অনেকগুলা মুখস্থ হয়ে গেছে। আজকে ক্লাস শেষে আপনাকে যদি এখন জিজ্ঞেস করি, ভাই আপনি 5টা মরুভূমির নাম বলেন, কোথায় কোথায় অবস্থিত সেগুলো একটু বলেন, কি পারবেন বলতে? ইনশাল্লাহ ঠিক আছে, পড়তে হবে, আবার আরেকবার দেখতে হবে। বাট প্রসেসটা দেখালাম, প্রসেসটা অনুযায়ী ফলো করবেন। আজকে আপনাদের জন্য মেইন টনিকটা হচ্ছে ভাই স্লাইড। ঠিক আছে, মেইন টনিকটা স্লাইড। আমার ক্লাসটা আবার রেকর্ড শুনবেন এবং স্লাইডটা দেখবেন, আর সাথে ম্যাপ পড়বেন। তারপরে আপনি আমাদের যে প্রিপারেশন বুকটা আছে বা উত্তরণের যে বই আছে বা বাজারের যে কোনো প্রকাশনীর বই আছে, সেটা তারপরে ফলো করতে যাবেন, তার আগে না। প্রথমে যদি বই থেকে পড়তে চান, মাথা ঘুরান্টি দিবে। ঠিক আছে। আচ্ছা, মালভূমি কাকে বলে, মরুভূমি কাকে বলে, সমভূমি কাকে বলে, ভাই পড়ে নিয়ে এগুলো নিয়ে কথা বাড়াবো না। পর্বত সমূহের নাম, অলরেডি অনেকগুলো পর্বতের নাম বলছি, বাট এই কয়টা পর্বত আপনাকে মাস্ট জানতে হবে। আমি একটু স্টার মার্ক দেই। নাম্বার 1 আন্দিস পর্বতমালা, এটা মাস্ট জানতে হবে, কারণ এই পর্বতটা প্রচুর লম্বা, নর্থ থেকে সাউথ পর্যন্ত বিস্তৃত। আমি একটু ম্যাপে চলে যাই, তারপর আপনাদেরকে বলি। দেখেন আন্দিস কি আকাশটা করছে। আন্দিস পর্বতমালা এতটাই আকাশ করছে, আন্দিস হচ্ছে এইখান দিয়ে শুরু হয়েছে একদম এই লম্বাই পর্যন্ত, বিশাল লম্বা আন্দিস পর্বতমালা। কি কাজ করছে আন্দিস পর্বতমালা? ভেনেজুয়েলা, কলম্বিয়া, এই যেখান দিয়ে শুরু হয়েছে, ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর, তারপরে হচ্ছে পেরু, বলিভিয়া, এই যেখানে বলিভিয়া আছে, তারপরে হচ্ছে আপনার চিলি লম্বা, এবং আর্জেন্টিনা। এই 7টা দেশকে কানেক্ট করে আন্দিস পর্বতমালা বিস্তৃত। তো কেন আকাশের কথা বললাম, চিলি কেন এত লম্বা, কেউ কি চিন্তা করছেন? চিলি এরকম লম্বা হলো কেমনে? চিলির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কিন্তু অনেক লম্বা ভাই। চিন্তা করি না, আমরা আমরা জানি যে চিনি লম্বা। মেইন কারণটা হচ্ছে ভাই আপনার এই আন্দিস পর্বতমালা। আন্দিস পর্বতমালা থাকার কারণে চিলি তাদের কখনোই সাম্রাজ্য বিস্তার করতে পারছিল না, তারা পড়ে গিয়েছিল একটা সাইডে। এক সাইডে হচ্ছে আপনার সাউথ প্যাসিফিক, আর এক সাইডে আন্দিস। সো তারা কোন দিক যাবে? তারা না যেতে পারছে ওয়েস্টে, না যেতে পারছে ইস্টে। সো ডেফিনেটলি দে হ্যাভ টু গো আইদার নর্থ অর আইদার সাউথ। তো তারা কি করলো, নর্থ এবং সাউথে বিস্তৃত করলো। নর্থে গিয়ে বলিভিয়ার সাথে যুদ্ধ করলো, যুদ্ধ করে বলিভিয়া এবং ভেনেজুয়েলা থেকে কিছু অংশ দখল করে নিল। সো বলিভিয়ার একটা পার্ট আগে সমুদ্রের সাথে কানেক্টেড ছিল, সেই পার্টটা চিলি নিয়ে নিল। সো বলিভিয়া হয়ে গেল এখন সমুদ্র থেকে বিচ্ছিন্ন একটা জায়গা, স্থল বেষ্টিত একটা এলাকা। দেখেন তো বলিভিয়া স্থল বেষ্টিত কিনা, ম্যাপ দেখেন, ম্যাপ দেখে আমাকে বলেন।
মানে বলিভিয়ার মানে কাজ সেরে দিয়েছে, কিচ্ছু করার নাই ভাই। ঠিক আছে, নিয়ে নিছে, কি করবে বলেন। আর অন্যদিকে দক্ষিণে আর্জেন্টিনার দিকেও তারা কিছু হাত বাড়ালো, সেখান থেকে কিছু অংশ নিয়ে টিয়ে বেশ লম্বা একটা চিলি দেশ গঠন করলো। ঠিক আছে। আর একটা মজার ইনফরমেশন বলি, আপনারা ব্রাজিলের ভ্যাস্টনেস সম্পর্কে আইডিয়া নাই, ব্রাজিল যে কত বড় আমরা বুঝতে পারি না। ব্রাজিলের এই যে উত্তর পার্টটা, একদম নর্থের যে ব্রাজিলের পয়েন্টটা, সেই নর্থ পয়েন্ট থেকে আমেরিকার যে ডিস্টেন্স, ব্রাজিলের এই নর্থ থেকে সব থেকে সাউথের যে ডিস্টেন্সটা তার থেকে বেশি। তার মানে ব্রাজিলের নর্থ পার্টে কেউ থাকলে সে যদি ব্রাজিলের সাউথ পার্টে যেতে চায়, তার থেকে তার আমেরিকা যাওয়াটা বেশি সহজ। ব্যাপারটা বুঝতে পারছেন? আবার ব্রাজিলের সব থেকে যে ইস্ট পার্টটা আছে, সেখান থেকে যদি আপনি এখান থেকে চিন্তা করেন এই কানেক্ট, এই দূরটা, আফ্রিকার যে দূরত্বটা, সেখান থেকে ব্রাজিলের আবার এই যে পশ্চিমের অংশটা, সেখান থেকে তার ডিস্টেন্স কিন্তু আবার এইটা কম, এইটা বেশি। সো আলটিমেটলি ব্রাজিলের ভাস্টনেসটা আমরা আসলে আইডিয়া করতে পারি না। ব্রাজিল কিন্তু অনেক বড় একটা দেশ, কাইন্ড অফ সাউথ আমেরিকার প্রায় হাফ ব্রাজিল দিয়ে আবৃত, বা ব্রাজিলের হচ্ছে হাফ দখল করে রাখছে। তো একটু মাঝে মধ্যে এগুলো চিন্তা ভাবনা করেন, ম্যাপ দেখে দেখেও ডিস্টেন্স বের করা যায়, দেখবেন যে বেশ মজার। ঠিক আছে। আচ্ছা, তো এবার আসি সামনের দিকে। মরুভূমি পড়ে ফেলছি, আর দরকার নাই। পর্বতমালা নিয়ে কথা বলছিলাম। হিমালয় পর্বতমালা কোথায় আছে আমরা জানি। রকি হচ্ছে কানাডা যুক্তরাষ্ট্র, হিন্দুকুশটা দেখবেন, ককেশাস দেখবেন, আল্পস পড়বেন ইউরোপের। পুরা ইউরোপ জুড়ে আল্পস বিস্তৃত, সুইজারল্যান্ড থেকে শুরু করে জার্মানি, ফ্রান্স, এবং ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট 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 সিনারিওস অফ দ্য ওয়ার্ল্ড। আল্পসের মতো সৌন্দর্য অন্য কোনো পর্বতে আপনি পাবেন না। ডেফিনেটলি আমরা হিমালয়ে পাবো, মাউন্ট এভারেস্টে, বাট আল্পসের সৌন্দর্যের সাথে তার কোনো তুলনাই হয় না। ঠিক আছে। আচ্ছা, অলিভ, পিরেনিস না দেখলেও চলবে, যেগুলো দেখালাম ভাই এটা একটু দেখেন। কারাকোরামটাও দেখেন, যেহেতু ভারত, চায়না, পাকিস্তান আছে। তো এর মধ্যে কে উচ্চতম কে দীর্ঘতম একটু দেখবেন। আন্দিজ হচ্ছে দীর্ঘতম, ওই যে বললাম না বিশাল লম্বা। হিমালয় হচ্ছে উচ্চতম পর্বত শ্রেণী। আর আল্পস হচ্ছে ইউরোপের সর্বোচ্চ পর্বত, ইউরোপের। ওকে, এই তিনটি ইনফরমেশন মাথায় রাখবেন। আচ্ছা, এবার আমরা কিছু গিরিপথ পড়ি। গিরিপথ হচ্ছে দুইটা পার্বত্য অঞ্চল যেখানে থাকে, সেখানে দুই তিনটা পর্বতের মাঝে ছোট এবং মাঝখানে চিপা রাস্তা থাকে, যেগুলোকে আমরা গিরিপথ বলি। ঠিক আছে। এরকম কয়েকটা গিরিপথ আছে যুক্তরাষ্ট্রে, একটা আছে আলপিনা, বোলান, খাইবার। খাইবারটা মনে রাখবেন, এটার নাম হচ্ছে খাইবার পাস। খাইবার পাস বলা হয়, অর্থাৎ এই পাস দিয়ে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে এই পাসটা অবস্থিত। এটা ইম্পর্টেন্ট, অন্যগুলা না দেখলেও চলবে। উপত্যকা, দুই দিকে পাহাড়, মাঝে ভূমি থেকে উঁচু কোনো জায়গা, বিস্তৃত জায়গা, বিশাল এলাকা, এটা বিস্তৃত এলাকা। কিন্তু নর্মাল ভূমি কিন্তু আরো নিচে। সো এই যে ভূমি থেকে উঁচু কিন্তু একটা সমভূমির মতো দুইটা পর্বত দিয়ে পরিবেষ্টিত, এই জায়গাকে বলা হয় হচ্ছে আপনার মালভূমি, বা অনেক ক্ষেত্রে উপত্যকাও বলে। বিস্তীর্ণ এলাকা, উপত্যকা লম্বা নিচেও হতে পারে, আবার আপনার স্ট্রেইটও হতে পারে। যদি স্ট্রেইট হয় তাহলে সেটাকে বলা হয় হচ্ছে মালভূমি। আর যদি এরকম বিস্তৃত সমভূমি থাকে বা উঁচু নিচু থাকে, সেগুলোকে আমরা অনেক সময় উপত্যকা বলতে পারি। এবং চিপা হলে সেগুলোকে বলবো গিরিপথ। সো সবগুলোর সাথেই পাহাড় জড়িত, দুই দিকে পাহাড় বা পর্বত থাকতে হবে। ঠিক আছে। তো অনেক এরকম টাইপের উপত্যকা আছে, সে মধ্যে একটা হচ্ছে আপনার মৃত্যু উপত্যকা বা ডেথ ভ্যালি। এটা হচ্ছে পূর্ব ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। এটা এমন একটা ডেজার্টের পাশে এলাকা, একে হচ্ছে আপনার ওই যে গ্রেট বেসিন ডেজার্টের আশেপাশে, এবং এটা আপনার হচ্ছে বেশ কিছু ছোটখাটো পাহাড় পর্বতের মাঝে অবস্থিত। এবং এটা একটা স্ট্রেইট রাস্তা, এই রাস্তা নিয়ারলি প্রায় 200 কিলোমিটার পর্যন্ত স্ট্রেইট আছে। এবং এর আশেপাশে আপনি কিছু পাবেন না। আপনার গাড়ি যদি পাংচার হয়, আপনি ড্রাইভ করছেন, আপনার যদি কোনো কারণে কোনো প্রবলেম হয়, ইউ উইল ফাইন্ড এনিথিং, মানে সরি নাথিং, কিছুই পাবেন না। আপনারা একটু ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকা নিয়ে একটু আপনি সার্চ দিয়েন, অনেক কিছু পেয়ে যাবেন। আপনার ইউটার নাম শুনেছেন? ইউটা বা উটা, আমেরিকার। এখানেও ভাই ওই শার্লক হোমসের কথা বলতে হচ্ছে, সরি টু সে। এ স্টাডি ইন স্কারলেটে ইউটা পর্বতমালার কথা বলা আছে, বা ইউটা অঞ্চলের কথা বলা আছে। ইউটার এই ডেথ ভ্যালিতে হচ্ছে ওই শার্লক হোমসের ওই নায়ক পড়েছিল। ঠিক আছে। মুভিতেও মাঝে মধ্যে দেখায় ডেথ ভ্যালি। তো এই ডেথ ভ্যালি হচ্ছে বিশাল এলাকা, মরুভূমির মতো শুষ্ক, পুরো মরুভূমি না। এখানে ছোট ছোট কিছু শুষ্ক ডালপালা যুক্ত গুল্ম টাইপের উদ্ভিদ পাওয়া যায়, গাছ টাছ আছে ছোটখাটো কিছু। কিন্তু এটা আসলে এনাফ না আপনাকে সেভ করার জন্য, বা খাদ্য বা পানি বা ছায়া দেওয়ার জন্য। সো ডেফিনেটলি এই জায়গাতে আপনি আটকা পড়লে আপনার মৃত্যু মোটামুটি অনিবার্য, আনলেস আপনাকে যদি কেউ স্কেপ করতে বা বাঁচাতে না আসে। তো এই জন্য এটাকে ডেথ ভ্যালি বলা হয়। ওকে, এগুলো আননোন ইনফরমেশন বা
জাস্ট সাইডলাইন ইনফরমেশন একটু মনে রাখবেন, এভাবে মনে রাখলে মুখস্থ করতে সুবিধা হবে। আচ্ছা, এখানে পর্বতগুলোর উচ্চতা দেওয়া আছে ভাই, আর দরকার নাই। ম্যাপ দেখে আর পর্বত জানতে হবে না, আপনার ওই যে ছকটা দেখাইলাম ওই ছক থেকে পড়লেই চলবে, আর লাগবে না, এটা দরকার নাই। এবার আমরা পড়বো হচ্ছে ছোট্ট একটা অংশ, সেটা হচ্ছে জলপ্রপাত। জলপ্রপাত বলে ফেলছি, আর লাগবে না। আচ্ছা, নেটওয়ার্ক পাওয়া যায় কিনা ডেথ ভ্যালিতে, ভাইয়া এটা আমি পুরোপুরি শিওর না। এক জায়গায় শুনেছিলাম যে কোনো কোনো জায়গাতে নেটওয়ার্কের প্রবলেম আছে, যেহেতু বিশাল এলাকা, এখানে নেটওয়ার্ক এস্টাবলিশ করাও কঠিন। বাট আপনি যদি কোনো জায়গায় আটকা পড়েনও, অন্য জায়গা থেকে আপনাকে হেল্প আসার জন্য যে পরিমাণ টাইম লাগবে, এটা বেশ রিস্কি যাওয়াটা এবং দুর্গম টাইপের। আপনাকে যদি আকাশপথে যায়, হেলিকপ্টার যায়, দেন ইট ক্যান বি ওকে। ওকে। আচ্ছা, বেশ কিছু স্কয়ারের নাম পড়বো। স্কয়ার বলতে বোঝানো হয় একটা বিশাল জায়গা, খোলামেলা জায়গা, আশেপাশে বিল্ডিং আছে, তার মাঝে আপনি জনসমাগম হবে, ঘুরে বেড়াবেন, হাঁটবেন টাটবেন, এরকম আর কি। যেমন আপনার প্রথমে হচ্ছে আপনার যেটা আপনারা মনে রাখেন সেটা হচ্ছে ট্রাফালগার স্কয়ার, যুক্তরাজ্যের একটা বিখ্যাত স্কয়ার। বাংলাদেশ স্কয়ার আছে লাইবেরিয়াতে, তিয়ানানমেন স্কয়ার আছে চীনে। গোল্ডেন ট্রায়াঙ্গেল হচ্ছে আপনার ওই যে একটা এলাকার নাম। বারমুডা ট্রায়াঙ্গেল হচ্ছে আটলান্টিক মহাসাগরে, ক্যারিবিয়ান উপসাগরের পাশে, যেখানে কোনো কাটা কম্পাস কোনো কিছু কাজ টাজ করে না। মহাসাগরের আশেপাশে গেলে আপনার প্লেন হারিয়ে যায়, আপনার কম্পাস উল্টাপাল্টা আচরণ করে, মানে অনেক কিছু মিথ প্রচলিত আছে। বলা হয় যে এখানে একটা ম্যাগনেটিক জোন আছে, যার কারণে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স হয় এবং প্লেন বা নেভিগেশন বা আপনার জাহাজ পরিচালনা করাটা কঠিন হয়ে যায়। আচ্ছা, এখানে টাইমস স্কোয়ারের নামটা বলা নাই, নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার, ভাই একটু একটু বইতে আছে হয়তো, পাবেন টাইমস স্কোয়ারের কথা আমি বলে দিলাম, জান। এখানে নাই তো কি হয়েছে, টাইমস স্কোয়ার। তাহার স্কোয়ার মিশর, রেড স্কোয়ার মস্কো, সো সবগুলো স্কোয়ার একটু পড়বেন। এবার আসি কিছু বিশেষ রাষ্ট্র। আমাদের ক্লাস আর বেশি কিছু বাকি নাই, 5-10 মিনিট আছে, ছোট দুইটা পার্ট দিয়ে আমরা শেষ করে দিব, টেনশনের কোনো কারণ নাই। অনেকেরই মনে হয় মাথা ঝাঁঝা করতেছে কিনা আমি জানি না, অনেক ইনফরমেশন দিছি, বাট স্টিল ভাই আমার মনে হয় না খুব একটা বোরিং লাগার কথা। আচ্ছা দেখেন, স্থল বেষ্টিত রাষ্ট্র যাদের আশেপাশে কোনো ল্যান্ড পোর্ট নাই, এইটা একটু ভালো, সরি, সি পোর্ট নাই, এইটা একটু ভালো করে পড়বেন, কারণ প্রায় এরকম প্রশ্ন এখন আসতেছে, কোন দেশে কোনো নদী বন্দর নাই, বা কোন দেশে কোনো সমুদ্র বন্দর নাই, বা কোনটি স্থল বেষ্টিত রাষ্ট্র। ঠিক আছে। তো দেখেন, এই যে কাজাখস্তান, মঙ্গোলিয়া বা যতগুলো স্থান আছে, আমি আবারও বলতেছি, মধ্য এশিয়ায় যতগুলো স্থানযুক্ত জায়গা ম্যাক্সিমামই হচ্ছে আপনার স্থল বেষ্টিত। তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, আফগানিস্তান, ঠিক আছে, আজারবাইজান, এই টাইপের জায়গাগুলা, তারপরে হচ্ছে আপনার এই যে নেপাল, ভুটান, লাওস, এগুলো হচ্ছে আপনার স্থল বেষ্টিত। আফ্রিকাতে ম্যাক্সিমাম স্থল বেষ্টিত। মাঝের যে দেশগুলো আছে, মালি, নাইজার, তারপর চাঁদ, মধ্য আমেরিকা, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, দক্ষিণ সুদান, ইথিওপিয়া, উগান্ডা, রুয়ান্ডা, ঠিক আছে, তারপর আপনার জিম্বাবুয়ে, বতসোয়ানা, এদের কোনো সমুদ্র নাই, একদম মাঝে পড়ে গেছে। সিমিলারলি ইউরোপেও কয়েকটা আছে ভাই, ইউরোপে এত ছোট ছোট আপনার জায়গা, তার মধ্যেও কয়েকটা পড়ে যান, বেলারুশ। মধ্য ইউরোপ, আমি আবারও বলছি, মধ্য ইউরোপের ম্যাক্সিমাম দেশগুলো হচ্ছে আপনার স্থল বেষ্টিত। অস্ট্রিয়া, হাঙ্গেরি, সার্বিয়া, কসোভো, সুইজারল্যান্ড, লিচেস্টাইন, চেকস্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্র, এইগুলো হচ্ছে আপনার স্থল বেষ্টিত। এবার আসি দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকাতে খুব কম ভাইয়া, একমাত্র প্যারাগুয়েই হইতো স্থল বেষ্টিত। বলিভিয়ার কাছ থেকে তো জায়গা কেড়ে নিছে ভাই, এই অংশটুক চিলি নিয়ে নিছে, এই জন্য বলিভিয়াও পড়ে গেছে, ব্যাড লাক বলিভিয়ার জন্য। আচ্ছা, বাফার স্টেট, নিশ্চয়ই আপনারা জানেন বাফার স্টেট কাকে বলে। দুইটা দেশের মধ্যে বিরোধ নিষ্পত্তিকরণ যে ছোট একটা রাষ্ট্র থাকে, তাকেই বাফার স্টেট বলে। যেমন ভারত ও চীনের মধ্যে, নেপাল, ভুটান ছোট রাষ্ট্র, তারা ঝামেলা টামেলা আটকায় দেয়। ইউরোপে ফ্রান্স ও জার্মানির মধ্যে আছে আপনার বেলজিয়াম। জনকল্যাণমূলক যে রাষ্ট্রগুলো হচ্ছে আপনার জনগণের কল্যাণ নিয়ে কাজ করে, মানে তাদের কাছে সিটিজেনদের অধিকারটা প্রতিষ্ঠা করাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, নিজেদের স্বার্থ ত্যাগ করে হলেও জনগণের কল্যাণ করবে, জনগণ সবসময় ভালো সুযোগ সুবিধা পাবে, এবং দেশে সব ধরনের মৌলিক চাহিদা, বেসিক রাইটস, ফান্ডামেন্টাল রাইটস সব সুন্দরভাবে স্ট্যাবলিশ। আপনি সব জায়গায় ইজিলি মুভ করতে পারবেন, সব ধরনের অধিকার আপনাকে দেওয়া হবে, এবং কোনো ঝামেলা নাই, যুদ্ধ বিগ্রহ হাঙ্গামা নাই, সেগুলোকেই বলা হয় জনকল্যাণমূলক রাষ্ট্র। যেমন ম্যাক্সিমাম ইউরোপ এবং আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য, সুইডেন, নরওয়ে, এগুলো কল্যাণমূলক রাষ্ট্র বলা হয়। এখন বলতে পারেন ভাই ইউএসএ কেন নাই, ইউএসএ তে প্রচুর হাঙ্গামা হয় ভাই, প্রচুর মারামারি হয়, ইউএসএ এর মধ্যে পড়বে না, এগুলাকে জনকল্যাণমূলক বলা হয়। আচ্ছা, তো ছিদ্রায়িত রাষ্ট্রের কথা বলেছিলাম। ছিদ্রায়িত রাষ্ট্র কাকে বলে? যে রাষ্ট্রের মধ্যে যদি অন্য কোনো ছোট ছোট কোনো রাষ্ট্র থাকে, তাহলে ওই যে বড় রাষ্ট্রটা, এই বড় রাষ্ট্রটাকে বলা হয় হচ্ছে ছিদ্রায়িত রাষ্ট্র। কারণ এই ভিতরে ছোট দুইটা দেশ থাকার কারণে এই বড় রাষ্ট্রটা ছিদ্র হয়ে গেছে।
মানে সোজা কথা, আপনি একটা ছাতার মধ্যে যদি দুইটা ছিদ্র করে দেন, তাহলে ছিদ্রায়িত কে? এই ছিদ্রকে কি ছিদ্রায়িত বলবেন নাকি ছাতাকে ছিদ্রায়িত বলবেন? আপনি বলেন, ছিদ্রায়িত রাষ্ট্র কোনটা? লেসোথো, ইসোতিনি নাকি সাউথ আফ্রিকা? ডেফিনেটলি ছাতাকে আমরা ছিদ্রায়িত বলবো, কারণ ছাতার মধ্যে ছিদ্র হয়েছে। সো ছিদ্রায়িত রাষ্ট্র হচ্ছে সাউথ আফ্রিকা, নট লেসোথো। অনেকে লেসোথো বলেন। সিমিলারলি ইটালির মধ্যে দুইটা ছোট আছে, এখানে ভাই নাম দুইটা পড়ে গেছে, একটা হচ্ছে সিসিলি, একটা হচ্ছে ভ্যাটিকান সিটি। এটা মনে হয় অন্য কোনো ফন্টে লিখেছে, ভেঙে গেছে ভাইয়া, সরি। সিসিলি আর ভ্যাটিকান সিটি একটু দেখে নিয়েন। এই দুইটার কারণে ইটালিও হচ্ছে ছিদ্রায়িত। সো ছিদ্রায়িত রাষ্ট্র দুইটা, সাউথ আফ্রিকা প্লাস ইটালি। ওকে, অনলি দুইটা। সরি, ইটালি এবং সান ম্যারিনো, ভ্যাটিকান সিটি না, সরি, সান ম্যারিনো। এত দেশের নাম মাথায় রাখা আসলে কষ্টকর ভাই, মাঝে মধ্যে মাথা আলাদা লাগে, আপনাদেরও লাগার কথা, কি আর করার। আচ্ছা, একটা পোল কোশ্চেন লঞ্চ করবো না, এটা একটু বলেন, হিন্দুকুশ পর্বতমালা কোথায় অবস্থিত? পর্বতের মধ্যে একটা স্লাইডের মধ্যে ছিল। পাকিস্তান হবে ভাইয়া এটা, হিন্দুকুশ হচ্ছে পাকিস্তানে। ওকে, এটা পাকিস্তান, অ্যান্সার দিয়ে দিচ্ছি। আচ্ছা, লাস্টের স্লাইডে মনে হয় সিসিলি হবে না, আমি ভুলে সিসিলি লিখছি। একটা হবে সান মেরিনো, একটা হচ্ছে ভ্যাটিকান সিটি। ওকে, এই দুইটাই, ভ্যাটিকান সিটি অ্যান্ড সান মেরিনো। আচ্ছা, এবার আমরা একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখি। দেখেন খেয়াল করে, আমি কিন্তু ক্লাসের শুরুতে বলেছিলাম যে প্রত্যেকটা বিসিএস এ ম্যাক্সিমাম দুইটা তিনটা, কোনো কোনো জায়গায় একটা, কোনো কোনো জায়গায় আসেই নাই, এরকম হয়েছে। তো 45-এ দেখেন, 45-এ আপনার চারটা এসেছে। হোয়াট এ সারপ্রাইজ! চারটা। কোন দেশে সমুদ্র বন্দর নাই? দেখেন, আপনি স্থলবেষ্টিত রাষ্ট্রের নাম মনে রাখলে আপনি এটা পারবেন। নেপাল হচ্ছে একটা স্থলবেষ্টিত রাষ্ট্র, ডেফিনেটলি নেপালে আপনার সমুদ্র বন্দর নাই। পৃথিবীর গভীরতম স্থান হচ্ছে সেই আপনার মারিয়ানা ট্রেঞ্চ, যেটা প্রশান্ত মহাসাগরের গভীর অবস্থিত, 11,000 সামথিং মিটার। তিব্বত কি? তিব্বত হচ্ছে একটা উপত্যকা। ভিক্টোরিয়া ডেজার্ট কোথায় অবস্থিত? ডেফিনেটলি এটা অস্ট্রেলিয়াতে। ভিক্টোরিয়া ডেজার্ট, দ্য গ্রেট অস্ট্রেলিয়ান ডেজার্ট হচ্ছে ভিক্টোরিয়া ডেজার্ট। অন্যদিকে ভিক্টোরিয়া জলপ্রপাত হচ্ছে আপনার আফ্রিকাতে, উগান্ডা এবং আপনার জাম্বিয়ার পাশে। সো চারটা প্রশ্ন এই জায়গা থেকে আসছে, খেয়াল করে দেখেন। ওকে, কিন্তু 44-এ কয়টা প্রশ্ন আসছে? একটা। কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়? ইউরোপের রুটির ঝুড়ি হচ্ছে আপনার ইউক্রেন। এটা কিন্তু অবস্থানের মধ্যে পড়ে না। সো ডেফিনেটলি এটা একটা প্রশ্ন আসছে। 43-এ দেখেন আকাবা, সমুদ্র বন্দর নিয়ে একটা প্রশ্ন এসেছে। আকাবা কি? আকাবা হচ্ছে একটা সমুদ্র বন্দর, জর্ডানের আকাবা। আর আকিয়াব নামে আর একটা সমুদ্র বন্দর আছে, এটা কোথাকার কেউ বলতে পারবেন? আকিয়াব। আচ্ছা, আজকেই পড়ে নেন, মিয়ানমার। আমাদের প্রিপারেশন বুকে পাবেন, স্লাইডে হয়তো ছিল না। আকিয়াব মিয়ানমারে আছে, ঠিক আছে। জিবুতি দেশটি কোনটার পাশে অবস্থিত? এটা 43-এর প্রশ্ন, 43-এ দুইটা প্রশ্ন আসছে এখান থেকে। জিবুতি দেশটি কোথায় অবস্থিত? এডেন উপসাগরের পাশে। সো অবস্থানটা জানতে হবে, এটা একটু কঠিন ছিল এই প্রশ্নটা। দেখেন 41-এ আসছে একটা, এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে কোন প্রণালী? না জানলে পারবেন না, সো বাবেল মানদেব। একটা মাত্র প্রশ্ন প্রণালী থেকে। 40-এও একটা প্রশ্ন, শ্রীলঙ্কার কোন সমুদ্র বন্দর চীনের নিকট লিজ দেওয়া হয়েছে? হাম্বান টোটা। খুবই কমন প্রশ্ন ছিল। এবার দেখেন 38-এ একটা মাত্র প্রশ্ন, দুই বা ততোধিক শক্তিশালী রাষ্ট্রের মধ্যে যদি কোনো একটা রাষ্ট্র থাকে তাকে কি বলে? বাফার রাষ্ট্র। 37-এ একটা মাত্র প্রশ্ন, সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে? এটা হচ্ছে মাইক্রোনেশিয়া পলিনেশিয়ার মধ্যে, সো প্রশান্ত মহাসাগরে। 36-এ একটা মাত্র প্রশ্ন, সরি দুইটা, নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্ত যুক্ত? ডেফিনেটলি চীন। সুয়েজ খাল কোন বছর চালু হয়? 1869 সালে। এবার দেখেন 34-এ গেলাম, লাস্ট প্রশ্ন, শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম? বলেন আপনারা। একদম শুরুতে পড়িয়েছি এটা। ছিটমহল আলাদা জিনিস ভাইয়া, ছিটমহল আলাদা জিনিস। ছিটমহল হচ্ছে অন্য একটা দেশের মধ্যে যদি আপনার কোনো এলাকা থাকে এবং আপনার দেশের জনগণ বসবাস করে, তাহলে সেটাকে ছিটমহল বলে, যেটা প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে হয়। কিন্তু ওই ছিটমহল যদি স্বাধীন ঘোষণা করে, তখন সে একটা আলাদা রাষ্ট্র হয়ে যাবে, তখন সেই দেশটা ছিট্রায়িত হয়। ব্যাপারটা বুঝতে পারছেন? ছিটমহল এবং ছিট্রায়িত রাষ্ট্র এক জিনিস না। আচ্ছা, শ্যামদেশ হচ্ছে আপনার থাইল্যান্ড। ওকে, সো আজকে আমার সাথে এ পর্যন্তই। অনেক ধন্যবাদ এই 2 ঘন্টা ধরে সাথে থাকার জন্য এবং এই ম্যাপ টাইপের
প্যাথেটিক এবং কষ্টকর জিনিসগুলো আমার সাথে বোঝার জন্য। সো যেটা করবেন সেটা হচ্ছে ম্যাপ অ্যানালাইসিস করবেন, যত ম্যাপ করতে পারবেন ডেফিনেটলি আপনার জন্য বেস্ট। ম্যাপ পারবেন না, কিচ্ছু পারবেন না আজকের ক্লাসে। সো আজকে থেকেই ম্যাপ চর্চা শুরু করেন। ওকে, আর কিছু বলার নাই। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। নেক্সট ক্লাসে আবারও কথা হবে। শুভরাত্রি। অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে সুন্দরভাবে ক্লাসটা শেষ করার জন্য, সেই সাথে স্টুডেন্ট ভাইয়াপুরা আপনারা যারা শেষ পর্যন্ত ছিলেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো আজকের ক্লাসটা তাহলে আমরা এখানে শেষ করি, আবারও কথা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।